খুব দ্রুত আজকের লাইভটা অনেক বড় হতে পারে, কারণ এই লাইভের মধ্যে আমরা অলমোস্ট 50টার অধিক এমসিকিউ সলভ করাবো একটা টপিকের উপরে। যত ধরনের এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আসতে পারে বলে আমাদের মনে হয়েছে, সেই সকল ধরনের এমসিকিউ আমরা এখানে আলোচনা করব, বেসিকটাকে একেবারেই ক্লিয়ার করে। আগে আমরা বেসিক নিয়ে আলোচনা করব, মানে টোটাল বেসিক কনসেপ্ট আগে আমরা আলোচনা করব, তারপরে হচ্ছে আমরা এমসিকিউ গুলো সলভ করব। আচ্ছা, আপনারা একটু জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা, কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এবং আপনাদের সাথে যারাই পরীক্ষা দিবে সবাইকে কাইন্ডলি মেনশন করে দিবেন, এবং পারলে এই লাইভটা শেয়ার করে দিবেন, যাতে পরবর্তীতে আপনারা যখন এই লাইভটা দেখতে চাবেন তখন যাতে আপনারা লাইভে দেখতে পারেন। আমি একটু লিঙ্কগুলো দিয়ে দিই। সবাই একটু বলবেন যে সব ঠিকঠাক আছে কিনা, একটু কাইন্ডলি জানাবেন সব ঠিকঠাক আছে কিনা। আগে আমরা বেসিক নিয়ে আলোচনা করব। সবাই দ্রুত আপনাদের সাথে যারাই পরীক্ষা দিবে তাদেরকে মেনশন করে দেন, এবং আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে রেখে দিবেন, যাতে আপনারা যে কোনো সময় এই লাইভটা দেখতে পারেন। আমরা সম্ভাব্য সকল ধরনের এমসিকিউ এই অধ্যায়ের আলোচনা করব, বেসিককে একেবারেই ক্লিয়ার করে। আমরা আরো 1-2 মিনিট অপেক্ষা করব যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। আমরা আশাবাদী যে সবাই আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাবে। আমরা একটু লিঙ্কগুলো আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে আর কি, যাতে পরবর্তীতে কারো এগুলো নিয়ে কোনো আফসোস না থাকে যে আমি লাইভে যুক্ত হইনি বা আমি যুক্ত হতে পারিনি, এইরকম আর কি। আচ্ছা, আমরা একটু দেখে নিব যে সব ঠিকঠাক আছে কিনা। আমরা একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। সো আমরা লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, সো এখন বলেন আপনাদের অবস্থা কি, একটু বলেন। আগে অবস্থা শুনি, তারপর ব্যবস্থা নেব। ঠিক আছে, আপনাদের অবস্থা কি বলেন। আপনারা পড়াশোনা শুরু করেছেন? আপনারা কি পড়াশোনা শুরু করেছেন? আমাদের সাথে অলমোস্ট 80 জনের মতো শিক্ষার্থী যুক্ত হয়েছে। আমি একটু কমেন্টস গুলো দেখে নিই। ক্লিয়ার এভরিথিং, ওকে, সবকিছু ক্লিয়ার, ভেরি গুড। প্রচুর পরিমাণে মশা এখানে, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন, অলমোস্ট 80 জনের উপর শিক্ষার্থী যুক্ত হয়েছেন। আচ্ছা, তাহলে আপনারা আমাকে একটু বলবেন যে আপনাদের বর্তমানে অবস্থাটা কি। আচ্ছা, দেখেন আমি একটু বেসিক বিষয়গুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করি। দেখেন, কিছু বিষয় নিয়ে আমি আসলে আলোচনা না করলেই নয়। আমরা মূল ক্লাসে যাওয়ার আগে আমরা জাস্ট কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, এবং আপনারা একটু বলবেন যে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমরা কি নিয়ে আলোচনা করব? দেখেন, প্রথমটা হচ্ছে বই। আমি একেবারে সহজ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে টোটালি কোনো বই কেনার প্রয়োজন নাই। আমি আবারও বলি, এই মুহূর্তে টোটালি কোনো বই কেনার প্রয়োজন নাই। সো অনেকে বলতে পারেন যে কেন ভাই, বই না থাকলে আমি পড়বো কিভাবে? দেখেন, এই বিসিএস এ আপনাকে পাস করতে হলে 100 মার্ক হচ্ছে আপনার সাবজেক্টিভ, এবং 100 মার্কস হচ্ছে জেনারেল পার্ট। 100 মার্ক হচ্ছে সাবজেক্টিভ এবং 100 মার্ক হচ্ছে জেনারেল পার্ট, ঠিক আছে। সো আপনি কি করবেন, আপনার এই মুহূর্তে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে জেনারেল পার্ট আছে, এই জেনারেল পার্টে এই মুহূর্তে ফোকাস দিবেন। আমি আবারও বলছি, এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে জেনারেল পার্টে ফোকাস দেয়া। কারণ দেখেন, আমাদের পরীক্ষা কবে? পরীক্ষা সম্ভাব্য সময় হচ্ছে 3 অক্টোবর। এটা সম্ভাব্য সময়, যেহেতু তারা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বলেছে। সো একটাই শুক্রবার আছে, সেটা হচ্ছে 3 তারিখ। 3 তারিখ না হলে 4 তারিখ, যাই শুক্রবারে সাধারণত পরীক্ষা হয়। সো আমাদের কাছে অলমোস্ট 2 মাস সময় আছে। সো এই 2 মাসের মধ্যে আমরা আগামী 15 থেকে 20 দিন আমরা সাবজেক্টিভ না পড়ে বলতে আপনি চাইলে পড়তে পারেন, সাবজেক্টিভ একটু কম ফোকাস দিয়ে আমরা একটু জেনারেল পার্টটা নিয়ে আলোচনা করব, মানে একটু জেনারেল পার্টে আমরা একটু বেশি ফোকাস দেব। কারণ বর্তমানে বাজারে যে বইগুলো এসেছে, এই একটা বইও কিন্তু কোয়ালিটি সম্পন্ন না। দেখেন, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন একটা সিরিজের বই কয়েকদিন আগে বের হয়েছিল, এটা নিয়ে আমি পেজে একটা পোস্ট দিয়েছিলাম, মেবি জিজ্ঞাসা সিরিজ। ওইটার একটা সিঙ্গেল এমসিকিউ বইয়ের মধ্যে নাই। ওরা ওই যে ভাইবা, যে বইটা ওদের ছিল সাবজেক্টিভ ভাইবা, ওই বইয়ের জাস্ট কভার পেজটা চেঞ্জ করে ওরা মার্কেটে বই ছেড়ে দিয়েছে। সো এই ধরনের বই কিনলে শুধু আপনারা প্রতারিত হবেন, ঠিক আছে। এটার মধ্যে কোনো এমসিকিউ নেই, কোনো বেসিক নেই, জাস্ট ডেফিনেশন গুলা দেয়া আছে।
এত কম সময়ের মধ্যে একটা পূর্ণাঙ্গ বই বের করা কিন্তু আসলে সম্ভব না। তো বইয়ের জন্য কয়েকটা দিন অপেক্ষা করেন, অনেক ভালো ভালো রাইটারের বই বের হবে, তখন আপনারা বই কিনে পড়তে পারবেন। এই মুহূর্তে জেনারেল পার্ট নিয়ে পড়বেন। এখন বলেন আমরা কি মূল আলোচনা শুরু করে দিব? সিলেবাস নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি, সিলেবাস নিয়ে এখন আলোচনা করার সময় না, সিলেবাস নিয়ে আলোচনা করে ফেলেছি, ঠিক আছে? অনেক বড় একটা লাইভ। আচ্ছা আপনারা বলেন এখন কি আমরা আলোচনা শুরু করব কিনা? আমাদের লাইভটা অনেক বড় হবে, অনেক সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কিছু হলেও আপনি শিখবেন, বিলিভ মি, কিছু হলেও আপনি শিখবেন। বলেন আমরা কি আলোচনা শুরু করে দিব? একটু রেসপন্স করেন খুব দ্রুত, আলোচনা কি শুরু করে দিব? একটু কথা বলেন আপনারা, আপনারা কথা না বললে তো হবে না। 122 জন শিক্ষার্থী যুক্ত আছেন, সবাই একটু একটু করে কথা বলেন, একটু একটু করে কথা বললেই তো হয়ে যায়, তাই না? আপনারা যদি এভাবে কথা না বলেন তাহলে আমি এখানে চিল্লাপাল্লা করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। একটু সবাই রেসপন্স করেন, কাইন্ডলি রেসপন্স করতে হবে ভাই, রেসপন্স না করলে তো হবে না। খুব দ্রুত, খুব দ্রুত রেসপন্স করেন। খুব দ্রুত সবাই রেসপন্স করেন, আমরা কি আলোচনা শুরু করে দিব? একটু জানান, এখনই জানান, এখনই জানান, ঠিক আছে? আমরা শুরু করে দিব, সময় নষ্ট করব না, কারণ অনেক আলোচনা আছে এখানে, অনেক আলোচনা ভাই, অনেক আলোচনা। ওকে শুরু করে, ঠিক আছে, সময় নষ্ট না করে শুরু করি। আচ্ছা আগে আমি দেখেন আমরা আলোচনা করব অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যার যে ক্রম স্বীকার্যগুলো আছে। দেখেন অর্ডার প্রপার্টিজ মানে কি? অর্ডার প্রপার্টিজ মানে হচ্ছে ক্রম স্বীকার্য। সো আমরা আলোচনা করব এখানে বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্যগুলো নিয়ে। সো ক্রম স্বীকার্য জানার আগে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে, যে বিষয়গুলো না জানলে পরীক্ষাতে এমসিকিউ আসলে হয়তো আপনারা একটু কনফিউজড হয়ে যাবেন। সো ওই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সো স্বীকার্য কি? স্বীকার্য বিষয়টা আসলে কি? আমি একেবারে জিরো থেকে শুরু করি, আমি ধরে নিও আপনারা একেবারে কিছুই পারেন না, তো আমি ওই রকম পড়াবো যাতে আপনারা যারা একেবারে নতুন তারাও যাতে কিছু বিষয় শিখতে পারেন। স্বীকার্য কি? স্বীকার্য হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর তত্ত্ব, প্রচুর ঠান্ডা লাগে ভাই। তো কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর যখন গবেষকগণ একটা গবেষণা প্রকাশ করেন যেটা সম্পূর্ণভাবে সত্য হয়, সম্পূর্ণভাবে সত্য হয়, যেটাকে আমরা সত্য সত্য বলতে পারি, এইটাকে বলা হয় স্বীকার্য বা এক্সিওম। সো দেখেন বাস্তব সংখ্যার যে স্বীকার্যগুলো আছে এই স্বীকার্যকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে সম্প্রসারণ স্বীকার্য, তারপরে হচ্ছে আপনার ফিল্ড স্বীকার্য, যেটাকে আমরা ক্ষেত্র স্বীকার্য বলি, তারপরে আছে আপনার ক্রম স্বীকার্য, তারপর কি আছে, তারপর আছে হচ্ছে ক্রম স্বীকার্য, এবং আরেকটা হচ্ছে সম্পূর্ণতা স্বীকার্য। সো এই 4টা স্বীকার্য নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই ক্লাসে আলোচনা করব, এবং অ্যাকচুয়ালি এই ক্রম স্বীকার্যটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। সো আপনি আবার মনে করতে পারেন যেহেতু সিলেবাসের মধ্যে শুধু ক্রম স্বীকার্য আছে তাহলে আমরা বাকি 3টা কেন করব? দেখেন ভাই বাকি 3টা যদি আপনি না পারেন তাহলে এই টাইপের যদি প্রশ্ন আসে যে কোনটি সত্য কোনটি সত্য নয়, তখন আপনি আবার কনফিউজড হয়ে যাবেন। এই জন্য আমাদের সবগুলা বিষয় জানতে হবে। সো একটা একটা করে আমরা জানি। তো প্রথম হচ্ছে সম্প্রসারণ স্বীকার্য। তো সম্প্রসারণ স্বীকার্যতে কি বলেছে দেখেন, সম্প্রসারণ স্বীকার্যতা বলেছে বাস্তব সংখ্যার সেট আর, বাস্তব সংখ্যার সেটকে এই আর দ্বারা প্রকাশ করা হয়। দেখেন এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট আর, এই আর এর অন্তত দুটি স্বতন্ত্র বাস্তব সংখ্যা বিদ্যমান। তো যেহেতু এটা সেট, সো একটা বাস্তব সংখ্যার যদি সেট থাকে তাহলে সেখানে অন্তত 2টা স্বতন্ত্র বাস্তব সংখ্যা থাকবে। দেখেন স্বতন্ত্র বাস্তব সংখ্যা, এই স্বতন্ত্র মানে কি? 2টা টোটালি আলাদা বাস্তব সংখ্যা থাকবে। ফর এক্সাম্পল আমরা যদি এরকম লিখি 2 2, এইটা কোনোভাবেই লেখা যাবে না, কারণ এগুলো স্বতন্ত্র না, একই রকম। তো আবার আমরা যদি এরকম লিখি 1 2, তাহলে এটা সত্য, কারণ এগুলো স্বতন্ত্র, আলাদা আলাদা। তার মানে বাস্তব সংখ্যার যে সেট থাকবে তার মধ্যে অন্তত মানে একেবারে কম হলেও 2টা স্বতন্ত্র বাস্তব সংখ্যা থাকবে, স্বতন্ত্র বাস্তব সংখ্যা থাকবে। তাহলে কি 2টার অধিক হতে পারবে না? ডেফিনেটলি পারবে, ডেফিনেটলি পারবে, বাট 2টা থেকে কম হতে পারবে না। আচ্ছা
আমরা কিন্তু এখানে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, মনে রাখবেন বাস্তব সংখ্যা নিয়ে। সো বাস্তব সংখ্যা ব্যতীত যা আছে পৃথিবীতে সবই হচ্ছে কাল্পনিক সংখ্যা বা যেটাকে আমরা জটিল সংখ্যা বলে থাকি, ঠিক আছে? ওইটাতে আমরা পড়ে যাব, ওইটা নিয়ে আপনারা আলোচনা পাবেন। আর বাস্তব সংখ্যা কি? বাস্তবে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটি হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন ক্ষেত্র স্বীকার্য, এটাকে আমরা ফিল্ড এক্সিম বলে থাকি। তো অনেকগুলো ক্ষেত্র স্বীকার্য আছে, মানে ক্ষেত্র স্বীকার্যের যে প্রপার্টিস, অনেকগুলো প্রপার্টিস আছে, আমরা একটা একটা করে পড়ি। সো এই দেখেন এখানে কি বলেছে, এখানে বলেছে দুটি দ্বিপদী প্রক্রিয়া। দ্বিপদী প্রক্রিয়াগুলো কি কি? একটা হচ্ছে প্লাস এবং আরেকটা হচ্ছে গুণ, মানে একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে গুণ। সো যোগের নিয়মেও আমরা ক্ষেত্র স্বীকার্য পাবো, আবার গুণের নিয়মে হচ্ছে আমরা ক্ষেত্র স্বীকার্য পাবো। অর্থাৎ যোগ এবং গুণ এই দুইটার ক্ষেত্রেই ক্ষেত্র স্বীকার্য রয়েছে, ঠিক আছে? সো আমরা আগে একটা একটা করে আলোচনা করি, আগে যোগের ক্ষেত্রে আলোচনা করি, আপনাদের কমেন্টস গুলো আমি দেখবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সো যোগের ক্ষেত্রে ক্ষেত্র স্বীকার্যগুলো কি কি দেখেন। প্রথমটা হচ্ছে আবদ্ধতা বিধি, আমরা একটা একটা করে আলোচনা করি। আবদ্ধতা বিধি, সো আবদ্ধতা বিধি মানে হচ্ছে ক্লোজার ল। আবদ্ধতা বিধি, আপনারা ওই যে প্রত্যেকটা শব্দের ইংলিশ টার্মগুলো মনে রাখবেন। মোস্ট প্রবাবলি প্রশ্নগুলো ইংলিশে হবে, মোস্ট প্রবাবলি, বাট যদি না হয় বাংলায় হয় তাহলে তো ভালো। সো আবদ্ধতা বিধি, আবদ্ধতা বিধিতে কি বলা হয়েছে? বলা হয়েছে যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হয়, দেখেন যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে ওই দুইটার যোগফলটাও একটা বাস্তব সংখ্যা হবে। দ্যাট ইজ কল্ড ক্লোজার ল, আবদ্ধতা বিধি। ফর এক্সাম্পল দেখেন, মনে করেন আমরা 2 এবং 3 দুইটা বাস্তব সংখ্যা নিলাম, তাহলে এই দুইটার যদি আমি যোগ করি কত হবে? 5। এইটাও অবশ্যই কি হবে? বাস্তব সংখ্যা হবে। তো এটা হচ্ছে আবদ্ধতা বিধি। আচ্ছা, এগুলো একেবারে সিম্পল বিষয়। তারপর হচ্ছে সংযোজন বিধি। সংযোজন বিধির মধ্যে আপনার তিনটা বাস্তব সংখ্যা লাগবে। তো আমরা তিনটা বাস্তব সংখ্যা নেই, মনে করেন 2, 3, 4, এগুলা কি? অবভিয়াসলি বাস্তব সংখ্যা। সো যদি এবিসি তিনটা বাস্তব সংখ্যা আমরা নেই, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি, এই শর্তটাকে সিদ্ধ করবে। সো আমরা একটু হিসাব করি, 2 প্লাস 3 প্লাস 4, তো এটা হয়ে যাবে 5 প্লাস 4, দ্যাট মিনস 9। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইডটা হয়ে গেল 9। রাইট হ্যান্ড সাইডে কি হবে? 2 প্লাস 3 প্লাস 4, তার মানে 2 প্লাস 7 হয়ে গেল কত? 9। এইটাকে বলা হয় সংযোজন বিধি, অ্যাসোসিয়েটিভ ল। সংযোজন বিধি, অ্যাসোসিয়েটিভ ল, তার মানে এই দুইটা হচ্ছে যুগের স্বীকার্য। আরো আছে, আরো দুইটা আছে। তারপরে কি বলেছে দেখেন, বলেছে আমি দুইটা একসাথে লিখে নিয়েছি, বলেছে এককের অস্তিত্ব বিধি। এককের অস্তিত্ব বিধি মানে হচ্ছে এক্সিস্টেন্স অফ একক, তাহলে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্ট অফ আইডেন্টিটি, ঠিক আছে? এক্সিস্টেন্ট অফ আইডেন্টিটি। সো এখানে কি বলেছে দেখেন, যুগের ক্ষেত্রে আমরা যে এককটা নিব সেটা হচ্ছে শূন্য। যুগের ক্ষেত্রে আমরা যে এককটা নিব সেটা হচ্ছে শূন্য, আর গুণের ক্ষেত্রে যে এককটা নিব সেটা হচ্ছে 1। এগুলো কিন্তু এক্সিওম, সো এগুলো সবগুলো স্বতঃসিদ্ধ ভাই, এগুলোকে চেঞ্জ করা যাবে না। সো কি বলেছে দেখেন, যদি আমরা এটাকে আমি একটু মুছে দিই। সো বলেছে যদি আমরা একটা জিরো নেই, জিরো অবভিয়াসলি একটা কি বাস্তব সংখ্যা, দেয়ার এক্সিস্ট জিরো বিলংস টু আর, তাহলে এই জিরোর সাথে যদি আমরা একটা বাস্তব সংখ্যা যোগ করি, ফর এক্সাম্পল আমরা এ যোগ করলাম, আমরা কি যোগ করলাম? এ যোগ করলাম, তাহলে যে মান আসবে, আমরা যদি এ এর সাথে জিরো যোগ করি তাহলে সেম মান আসবে। মানে জিরোর সাথে যদি আমি একটা সংখ্যা যোগ করি, জিরো সামনে থাকুক পেছনে থাকুক, আনসার সেম আসবে। এখানে জিরোটা সামনে, এখানে জিরোটা পেছনে, আর যোগ করলে দুই ক্ষেত্রে কি আসবে? এ আসবে। এইটাকে বলা হয় এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। মনে রাখতে হবে, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটির ক্ষেত্রে আমরা যে মানে এককটা নিব সেটা হচ্ছে শূন্য, সেটা হচ্ছে শূন্য। কিন্তু গুণের ক্ষেত্রে আপনি শূন্য নিতে পারবেন না, গুণের ক্ষেত্রে আপনাকে 1 নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বিপরীতের অস্তিত্ব বিধি, অর্থাৎ এক্সিস্টেন্স অফ ইনভার্স, বিপরীতের অস্তিত্ব বিধি। সো এখানে কি বলেছে দেখেন, যদি এ একটি বাস্তব সংখ্যা হয়, যদি এ একটি বাস্তব সংখ্যা হয় তাহলে তার ঋণাত্মক বিপরীত সংখ্যাটাও একটা বাস্তব সংখ্যা হবে, ডেফিনেটলি হবে। কিভাবে? ফর এক্সাম্পল
2 হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাই না? তাহলে এইটার যে বিপরীত মানটা, মানে যুগাত্মক বিপরীত মান, তো এটা যুগাত্মক বিপরীত মান হচ্ছে -2, এইটাও অবশ্যই কি হবে, বাস্তব সংখ্যা হবে। এবং এই দুইটাকে যদি আমি যোগ করি, অর্থাৎ a প্লাস মাইনাস এ, তাহলে হয়ে যাবে 0। অথবা -a কে যদি আমি সামনে রেখে যোগ করি, তাহলে হয়ে যাবে 0। এবং এই ব্যাপারটাই হচ্ছে বিপরীতের অস্তিত্ব বিধি। তো এই যে চারটা প্রপার্টিস আমরা এখানে আলোচনা করলাম, এগুলো হচ্ছে আমাদের ফিল্ড স্বীকার্যের যুগের স্বীকার্য সমূহ। এই সবগুলোই হচ্ছে যুগের স্বীকার্য। যুগের স্বীকার্য কি ক্লিয়ার? একটু রেসপন্স করবেন আপনারা কাইন্ডলি, ঠিক আছে? একটু আপনারা বলেন যে যুগের স্বীকার্য ক্লিয়ার কিনা, যুগের স্বীকার্য ক্লিয়ার কিনা। প্লিজ সবাই রেসপন্স করেন, রেসপন্স না করলে কথা বলতে ভালো লাগে না। এই যুগের স্বীকার্য টোটালি ক্লিয়ার কিনা, তারপর আমরা গুণ, তারপরে আমরা ফিল্ড স্বীকার্য, তারপরে আমরা এমসিকিউ তে চলে যাব। অনেকগুলো এমসিকিউ আমরা আলোচনা করব। তবে আপনারা লাইভে থাকলে তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, জাস্ট এইটা বলেন, ক্লিয়ার কিনা এইটা বলেন। ও আরেকটা আছে, সেটা হচ্ছে বিনিময় বিধি। কি বিনিময় বিধি? বিনিময় বিধি আপনারা তো বুঝতেই পারতেছেন, যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস বি এর যে মান আসবে, বি প্লাস এ এর মান সেম আসবে। এইটাকে বলা হয় যুগের বিনিময় বিধি। আর যদি গুণ বলি, তাহলে এটা হবে এরকম, এ বি সমান বি এ। এটা হচ্ছে গুণের, এটা হচ্ছে যুগের। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই রেসপন্স করেন না কেন রে ভাই? একটু রেসপন্স করেন। কথা না বললে তো আমি এখানে চিল্লাপাল্লা করে তো লাভ নাই। 100 জনের উপর লাইভে যুক্ত আছেন, সবাই একটু একটু করে কথা বলেন, তাহলে তো অনেক কথা হয়ে যায়। আর সবাই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, ডেফিনেটলি শেয়ার করে দিবেন, ঠিক আছে? কিছুটা হলেও লাভ হবে, কিছুটা হলেও লাভ হবে। আচ্ছা, আমি আলোচনা করতে থাকি, ঠিক আছে? এগুলো না বোঝার কিছু নাই। এই বিনিময় বিধিটা আপনারা বুঝবেন, আপনারা এক্সাম্পল নিয়ে দেখতে পারেন, যে কোনো একটা এক্সাম্পল নিয়ে বিনিময় বিধি দেখতে পারেন। আচ্ছা, বিনিময় বিধি মানে হচ্ছে এটা এবিলিয়ান গ্রুপ বলা হয়। আচ্ছা, এখন আমরা গুণন স্বীকার্যগুলো একটু দেখি। তো আমি সবগুলোকে একসাথে নিয়ে আসি, এতটুকু পর্যন্তই থাক। দেখেন কি বলেছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে আবদ্ধতা বিধি, মানে ক্লোজার ল। সো যুগের ক্ষেত্রে যা ছিল, গুণের ক্ষেত্রে সেম, জাস্ট ওইটা যুগ, এটা হচ্ছে গুণ। সো প্রথমটাতে কি বলেছে? প্রথমটাতে বলেছে যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হয়, তাহলে এই দুইটার গুণফল একটা বাস্তব সংখ্যা হবে। এইটাকে বলা হয় আবদ্ধতা বিধি। এই যে এম লেখা হয়েছে, এটা মাল্টিপ্লিকেশন ল কে বোঝানো হয়েছে। আর আগের গুলোর সামনে এ লেখা ছিল, দ্যাট মিনস এডিশন, যুগ, আর কিছু না। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। সো আমরা যদি দুইটা বাস্তব সংখ্যা নেই, মনে করেন 2 এবং 3 দুইটা বাস্তব সংখ্যা, তাহলে 2 এবং 3 এর যে গুণফল হবে, সেটাও একটা বাস্তব সংখ্যা হবে। একেবারে সিম্পল বিষয়। তারপর হচ্ছে সংযোজন বিধি। সো এখানে আপনি তিনটা নেন। সো আমি তিনটা মান নিলাম, মনে করেন 2 3 4, আপনি যে কোনো মান নিয়ে দেখতে পারেন। তাহলে দেখেন এবি ইন্টু সি, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 4, এইটার যে মান আসবে 2 ইন্টু 3 ইন্টু 4, এই দুইটা সেম মান আসতে হবে। তাহলে 3 দ্বিগুণা 6 ইন্টু 4, 2 ইন্টু 3 4 12, তাহলে দেখেন 4 4 24, 4 4 24। সো দ্যাট ইজ কল্ড অ্যাসোসিয়েটিভ ল। ইংলিশ টার্মগুলো ডেফিনেটলি আপনাকে মনে রাখতে হবে, কারণ কোয়েশ্চেন যদি ইংলিশে হয়, তাহলে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, ঠিক আছে? সো আমরা আলোচনা করলাম অ্যাসোসিয়েটিভ ল নিয়ে। ওকে, কমপ্লিট। তারপর হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, অর্থাৎ এককের অস্তিত্ববিধি। এখন দেখেন, আমরা যখন যুগের অস্তিত্ববিধি আলোচনা করেছিলাম, সেখানে আমরা এই বিষয়টা একেবারে ক্লিয়ার করেছিলাম যে যুগের ক্ষেত্রে আমরা যে এককটা নিব, সেটা হচ্ছে 0, এবং গুণের ক্ষেত্রে একক হচ্ছে 1। গুণের ক্ষেত্রে একক কি হবে? 1। তাহলে দেখেন, এখানে আমরা একটা একক নিয়েছি 1। সো আমরা একটা একক নিলাম 1, যেটা ডেফিনেটলি একটা কি বাস্তব সংখ্যা। তাহলে এই 1 এর সাথে যদি আমরা আরেকটা বাস্তব সংখ্যা গুণ করি, অথবা এই বাস্তব সংখ্যার সাথে যদি 1 গুণ করি, তাহলে এই বাস্তব সংখ্যাটাই থাকবে, পরিবর্তন হবে না। এখন দেখেন, যদি আপনি এখানে 0 গুণ করতেন, তাহলে দেখেন এটা এরকম হয়ে যেত, মানে যদি আমরা 0 নিতাম, তাহলে 0 ডট এ সমান এ ডট 0 সমান 0 হয়ে যেত। এটা নেওয়া যাবে না, কারণ আমরা যখন যোগ করব, তখন আমরা একক হিসেবে 0 কে নিব, এবং গুণ করার সময় একক হিসেবে আমরা এ কে নিব। আর এটাও একটা বাস্তব সংখ্যা। তারপর হচ্ছে আপনার বিপরীতের অস্তিত্ব বিধি, অর্থাৎ এক্সিস্টেন্স অফ ইনভার্স। তো কি বলেছে দেখেন, সেম প্রসেস, আগের মতোই, জাস্ট আগেরটা ছিল যোগ, এটা হচ্ছে গুণ। যদি এ একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে এটার বিপরীত
গুণাত্মক বিপরীত দেখেন, যুগাত্মক বিপরীত এবং গুণাত্মক বিপরীতের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য দেখেন, মনে করেন এ হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তাহলে এটা যুগাত্মক বাস্তব সংখ্যা হচ্ছে মাইনাস এ। আবার এ হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তার গুণাত্মক বাস্তব সংখ্যা হচ্ছে 1/a। এই বিষয়টাতে কনফিউজড হওয়া যাবে না, এইটাকে বলা হয় যুগাত্মক বিপরীত। কি বলা হয়? এটাকে বলা হয় যুগাত্মক বিপরীত। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গুণাত্মক বিপরীত। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, আর একটা আছে অ্যাবেলিয়ান। সো আমরা যদি দুইটা বাস্তব সংখ্যা নেই, ফর এক্সাম্পল আমরা 2 এবং 3 নিলাম, এগুলো বাস্তব সংখ্যা, তাহলে 2.3 যে মান আসবে 3.2 এর ক্ষেত্রে সেম মান আসবে, সেম মান আসবে। তো এই যে প্রপার্টিজ গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এইগুলোকে বলা হয় ফিল্ড স্বীকার্য বা ফিল্ড এক্সিওম অফ রিয়েল নাম্বার, এবং এটা হচ্ছে গুণন স্বীকার্য। তো এগুলো একেবারে সিম্পল বিষয়। আরো কিছু আছে, যেমন বন্ধন বিধি আছে বা এরকম আরো কিছু বিধি আছে, ওইগুলো একটু এক নজরে আমরা দেখে নিচ্ছি, এক নজরে জাস্ট আমরা দেখে নিচ্ছি। দেখেন বন্টন বিধি, দেখেন এটা হচ্ছে বাম বন্টন বিধি, এটা হচ্ছে ডান বন্টন বিধি। এগুলা সিম্পল বিষয় ভাই। যেমন দেখেন আপনার তিনটে বাস্তব সংখ্যা এবিসি, তাহলে এ ইন্টু বি প্লাস সি যদি হয়, তাহলে এ এর সাথে বি গুণ এ এর সাথে সি গুণ এ বি এ সি। আর ডান বন্টন বিধি কি আছে পরেরটা? ডান বন্টন বিধি, ডান দিকে বন্টন হয়েছে, ডান দিকে আছে। সো বি এর সাথে এ, সি এর সাথে এ, এই যে দেখেন সি এর সাথে এ, তাহলে বি এ সি এ। এগুলো হচ্ছে বন্টন বিধি, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল। এতটুকু পর্যন্ত ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন আসেন আমাদের যে মূল যে টপিকটা, আমাদের যে মূল টপিক সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তার আগে একটু জেনে নিব এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা প্লিজ একটু রেসপন্স করেন। এখন আমরা আলোচনা করব আমাদের সিলেবাসের মধ্যে যে টপিক আছে ক্রমস্বীকার্য, তারপরে আমরা এমসিকিউ তে চলে যাব। অলমোস্ট 50টা এমসিকিউ আপনাদেরকে সলভ করে দিব যদি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে লাইভে থাকেন। তো ক্লিয়ার কিনা বলেন কাইন্ডলি। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। কথা বলতে হবে রে ভাই, কথা না বললে তো সমস্যা। কথা বলেন, এখনই কথা বলেন। ক্লিয়ার? ওকে, সো আমরা এখন এইটাতে আসি। এইটা হচ্ছে আমাদের টপিক, মূল টপিক, যে টপিক থেকে আমাদের কোয়েশ্চেন আসবে পরীক্ষাতে, ঠিক আছে? তো আমি এই এখানে যে আমাদের 4টা রুলস আছে, এই 4টা রুলস আগে আমি একেবারে ডিটেলস আপনাদেরকে বোঝাবো। তারপর এই 4টা রুলস থেকে যত ধরনের এমসিকিউ পরীক্ষাতে আসার মতো, মানে আমার ব্যক্তিগতভাবে যেগুলো আসার মতো মনে হয়েছে সেগুলো আমি সলভ করে দেবো আপনাদেরকে, ঠিক আছে? ওকে, সো চলুন একটা একটা করে সলভ করি। ওকে, সো প্রথমে কি বলেছে? প্রথমটা হচ্ছে তৃতীয়বিধি, ল অফ ট্রিকোটমি। ল অফ ট্রিকোটমি অর্থাৎ এটাকে তৃতীয় কি বলা হয়? এটাকে দেখেন তৃতীয়বিধি। এটার আরো এক দুইটা নাম আছে ভাই, মনে থাকে না, কঠিন কঠিন বাংলা নাম, এমসিকিউতে গেলে পাবেন। সো এই তৃতীয়বিধিতে কি বলেছে? বলেছে যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হয়, একটু বুঝতে হবে, যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হয়, যদি বাস্তব সংখ্যা হয়, সো এইগুলো হচ্ছে দুইটা বাস্তব সংখ্যা। সো মনে করেন 2 এবং 3, আমি বারবার 2 এবং 3 নিতেছি বলে আপনারা আবার মাইন্ড করেন না, যে কোনো দুইটা বাস্তব সংখ্যা নিতে পারেন। যদি আমরা দুইটা বাস্তব সংখ্যা নেই, তাহলে এই বাস্তব সংখ্যা একটা আরেকটা থেকে বড় হবে, একটা আরেকটা থেকে ছোট হবে, অথবা দুইটা সমান হবে। এই তিনটা ব্যতীত চতুর্থ কোনো শর্ত হওয়ার সুযোগ নাই। ফর এক্সাম্পল আমরা যদি 2 এবং 3 নেই, তাহলে 2 থেকে 3 বড়, এটাই তো নাকি? আবার এটাকে আমরা আরেকটা যদি নেই মনে করেন 1 2, বা আরেকটা যদি নেই মনে করেন 3 4, যদি 3 4 নেই তাহলে আমরা বলতে পারি যে 3 লেস দেন 4, ঠিক আছে? আর একটা যদি আমি 6 5 নেই তাহলে আমরা বলতে পারি যে 6 গ্রেটার দেন 5। আবার যদি আমরা দুইটা সংখ্যা 5 5 নেই তাহলে বলতে পারি 5 ইকুয়াল টু 5। তার মানে হচ্ছে আপনি যদি যে কোনো দুইটা বাস্তব সংখ্যা নেন, তাহলে ওই দুইটা সংখ্যা সমান হবে অথবা অসমান হবে। যদি অসমান হয় তাহলে একটা বড় হবে এবং একটা ছোট হবে।
তার মানে তিনটা শর্ত সিদ্ধ করবে। একটা হচ্ছে গ্রেটার দেন এর শর্ত, অথবা ইকুয়াল এর শর্ত, অথবা লেস দেন এর শর্ত। তাহলে তিনটা শর্ত কি কখনো সে একসাথে সিদ্ধ করবে? ডেফিনেটলি না। এই তিনটার মধ্যে যে কোনো একটা শর্তকেই সে সিদ্ধ করবে, ঠিক আছে? এই তিনটার মধ্যে যে কোনো একটা শর্তকেই সে সিদ্ধ করবে, তিনটা শর্ত কখনোই সে সিদ্ধ করতে পারবে না। এই ব্যাপারটাকে বলা হয় তৃত্ব। দেখেন, তৃত্ব আমরা সহজে মনে রাখবো তিন। কি মনে রাখবো? তিন। তো এখানে তিনটা শর্ত আছে, তার মধ্যে যে কোনো একটা শর্ত সে ফুলফিল করবে। এই শর্তগুলো আপনাকে ডেফিনেটলি মনে রাখতে হবে, কারণ এমসিকিউ করার সময় এই বিষয়গুলো আপনি বারবার পাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন 2 নম্বরটা। কি বলেছে? অনুবর্তী বিধি। কি বলেছে? অনুবর্তী বিধি অর্থাৎ ট্রানজিটিভ ল। এটাকে আবার বলা হয় সংক্রমী। কি বলা হয়? সংক্রমী বিধি। আপনি যদি কখনো সংক্রমী বিধি পান, ওইটা নিয়ে আবার কনফিউজ হইয়েন না, একই জিনিস, একই জিনিস। তো এখানে কি বলেছে? বলেছে যদি এবিসি তিনটা বাস্তব সংখ্যা হয়, দেখেন যদি এ বি সি তিনটা বাস্তব সংখ্যা হয়, যেখানে এ থেকে মানে এ বি থেকে বড়, বি সি থেকে বড় হয়, তাহলে এ সি থেকে বড় হবে। এই ব্যাপারটাই হচ্ছে ট্রানজিটিভ ল। এই ব্যাপারটাই কি ট্রানজিটিভ ল। দেখেন কিভাবে, কি বলেছে? তিনটা বাস্তব সংখ্যা এবিসি। আমরা তিনটা বাস্তব সংখ্যা নেই, যেখানে বলেছে কি এ থেকে মানে এ বি থেকে বড়। আমি ধরে নিলাম এ সমান 5 আর বি সমান আমরা ধরে নিলাম 4। আবার বলেছে বি সি থেকে বড়। সো বি যেহেতু সি থেকে বড়, তার মানে সি অবশ্যই বি থেকে কি ছোট। সো বি থেকে ছোট একটা মান নেই, মনে করেন 3। তাহলে দেখেন, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 5 সব থেকে বড়, তারপর 4 বড়, তারপর 3 বড়। দ্যাট মিনস এ সব থেকে বড়, তারপর বি বড়, তারপর হচ্ছে সি বড়। তাহলে দেখেন, সি থেকে বি বড়, বি থেকে এ বড়। এখন যদি আমি এই মাঝখানের এই অংশটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকবে এ গ্রেটার দেন সি। অর্থাৎ বি যেহেতু সি থেকে বড়, আবার এ যেহেতু বি থেকে বড়, সো অবশ্যই এ সি থেকে বড় হবে। এই বিষয়টাই হচ্ছে আমাদের ট্রানজিটিভ ল। এই বিষয়টাই কি আমাদের ট্রানজিটিভ ল, এবং এইটাকে বলা হয় অনুবর্তী বিধি বা সংক্রমী বিধি। সংক্রমী, ঠিক আছে? আর অনেক নাম, অদ্ভুত অদ্ভুত নাম আছে এগুলার। এটা মনে রাখবেন, এগুলা মনে না রাখলে আপনি যে পেছনে গিয়ে পারবেন না এগুলো সলভ করতে। যুগের অনন্যতা বিধি, ইউনিকনেস অফ এডিশন, এটাকে আবার মনোটনিক বিধিও বলা হয়ে থাকে। এটাকে আমরা কি বলি? মনোটনিক বিধি। আপনি এই মনোটনিক বিধি নিয়ে প্রশ্ন পাবেন সামনে, ঠিক আছে? মনোটনিক বিধি। সো যুগের অনন্যতা বিধি। সো যুগের যে ইউনিকনেস লটা আছে, সেখানে কি বলেছে? ওনারা বলেছেন যদি এবিসি তিনটা বাস্তব সংখ্যা হয়, এবিসি তিনটা বাস্তব সংখ্যা হয়, যেখানে এ গ্রেটার দেন বি, এ বি থেকে কি বড়। এখন দেখেন, যদি আমি উভয় পক্ষে দেখেন, এখানে এবিসি তিনটা বাস্তব সংখ্যা ছিল, তাই না? ডেফিনেটলি তিনটা বাস্তব সংখ্যা ছিল। এখানে আমি কয়টা লিখেছি? 2টা। এখন এইটাকে আমরা, এই যে আরেকটা বাস্তব সংখ্যা আছে সি, এটাকে যদি আমি উভয় পক্ষে যোগ করি, উভয় পক্ষে আমি যোগ করি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের ইউনিকনেস অফ এডিশন, ইউনিকনেস অফ এডিশন। অর্থাৎ অর্থাৎ এখানে এবিসি তিনটা বাস্তব সংখ্যা, এ গ্রেটার দেন বি, এবং এখানে যে সিটা আছে, এই সিটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। সিটা কি একটা ধনাত্মক সংখ্যা। আমরা আসতেছি, সামনে আসতেছি। তাহলে এখানে যদি আমরা একটা সংখ্যা যোগ করি, উভয় পক্ষে সেম সংখ্যা, উভয় পক্ষে যদি সেম সংখ্যা আমরা যোগ করি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এইটাকে বলা হয় ইউনিকনেস অফ এডিশন। আবার এটাকে যুগের মনোটনিক বিধি বলা হয়। মনোটনিক বিধিটা কার? যুগের। এডিশন তার মানে যুগের, এটাকে আমরা বলতে পারি যুগের মনোটনিক বিধি। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ইউনিকনেস অফ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণের গুণের মনোটনিক বিধি, বা এটাকে বলা হয় ইউনিকনেস অফ মাল্টিপ্লিকেশন। তো এটার ক্ষেত্রে যে বিষয়টা, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। বলেছে যদি এবিসি তিনটা বাস্তব সংখ্যা হয় এবং এবং এ গ্রেটার দেন বি হয়। দেখেন এবিসি কি? এবিসি হচ্ছে তিনটা বাস্তব সংখ্যা, এবং এটা হচ্ছে বি থেকে বড়, এটা হচ্ছে বি থেকে বড়। এখন আরেকটা যে বাস্তব সংখ্যা আছে সি, দেখেন আমরা যখন যুগের মানে আমরা কি করেছিলাম, এখানে যুগের অনন্যতা বিধি যখন করেছিলাম, তখন আমরা সিটাকে যোগ করেছিলাম। যেহেতু এখন আমরা গুণের করবো, তো সি কে আমরা গুণ করবো। আমরা যদি এখানে সি কে গুণ করি, মনে করেন আমরা সি কে গুণ করলাম, এইটা এরকম হতে পারে, আবার এটা এরকম হতে পারে। এই দুইটা শর্ত হতে পারে, ঠিক আছে? তো কখন কি হবে দেখেন, এই শর্তটা তখনই হবে, এই শর্তটা যখন হবে যখন সি 0 থেকে বড় হবে,
আর এই শর্তটা তখনই হবে যখন সি 0 থেকে ছোট হবে। দেখেন এখানে এ গ্রেটার দেন বি, সি গ্রেটার দেন 0, তাহলে এসি গ্রেটার দেন বিসি। অর্থাৎ আপনি যে সংখ্যাটা গুণ করবেন সেইটা যদি 0 থেকে বড় হয় তাহলে অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, আপনি যে বাস্তব সংখ্যাটা গুণ করবেন সেইটা যদি 0 থেকে বড় হয় তাহলে অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে অসমতা চিহ্নের পরিবর্তন হবে। কিভাবে একটু আমি আনসার দিই আপনাদের, ফর এক্সাম্পল আমাদের একটা আছে কি এ লেস দেন বি। সো আমরা এখানে এ সমান মনে করেন 2 আর বি সমান মনে করেন 3। যেহেতু এ থেকে বি বড় সো আমি এ থেকে বি বড় নিলাম। এখন আমি যদি এটাকে এভাবে বসাই, মনে করেন 2 লেস দেন 3। এখন আমরা সি নিব, তো মনে করেন সি সমান আমরা নিলাম 5, সো এটা 0 থেকে বড়। সো আমি যদি 5 গুণ করি তাহলে 2 ইনটু 5, 3 ইনটু 5, তাহলে 10 লেস দেন 15। ঠিক আছে, এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা থাকার কথা না, এইটা আমাদের ঠিক আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে দেখেন আমাদের কি ছিল এ লেস দেন বি। এখন আমি মনে করেন সি নিলাম, সি সমান নিলাম -5, যেটা 0 থেকে ছোট, 0 থেকে ছোট। তাহলে আমরা গুণ করি, তাহলে এখানে 2 লেস দেন 3। সো আমরা এটার সাথে গুণ করবো কত? -5। তাহলে 2 ইন্টু -5 লেস দেন 3 ইন্টু -5, তাহলে -10 লেস দেন -15। মাইনাস তো রাখা যাবে না, তো মাইনাস দ্বারা গুণ করতে হবে, আর মাইনাস দ্বারা গুণ করলে অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তখন এটা হয়ে যাবে এরকম। ক্লিয়ার? এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এইগুলো যদি আপনি জানেন তাহলে অর্ডার প্রপার্টিসে যত কোয়েশ্চেন আছে সবগুলো মোটামুটি আপনারা সলভ করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা স্বীকার্য বাকি রয়ে গেছিল, সেটা হচ্ছে আপনার সম্প্রসারণ সম্পূর্ণতা স্বীকার্য। সম্পূর্ণতা স্বীকার্য আরেকটা স্বীকার্য বাকি আছে কিন্তু, ঠিক আছে, ওইটার নাম হচ্ছে সম্পূর্ণতা স্বীকার্য। আমরা একটু আসি, আরেকটা স্বীকার্য বাকি ছিল, ওইটার নাম হচ্ছে সম্পূর্ণতা স্বীকার্য। আচ্ছা, আচ্ছা আমরা এখন এমসিকিউ আলোচনা করব, তার আগে আমরা একটু সম্পূর্ণতা স্বীকার্য নিয়ে আলোচনা করি। সম্পূর্ণতা স্বীকার্যতে বলা হয়েছে যে ঊর্ধ্ব সীমায়িত যদি একটা সেট থাকে তাহলে তার মধ্যে থাকবে সুপ্রিমাম, আর নিম্ন সীমায়িত সেটের মধ্যে থাকবে ইনফিমাম। এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না, যদি আপনারা চান তাহলে আমরা ওই সুপ্রিমাম, ইনফিমাম বা আদার্স যে টপিকস গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আপনারা আমাকে একটু বলবেন যে এতক্ষণ আমরা যাই আলোচনা করেছি সবকিছু টোটালি ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখান থেকে শুরু করব এমসিকিউ সলভ করা। একটু বলেন যে সবকিছু ক্লিয়ার কিনা, একটু বলেন। সবকিছু ক্লিয়ার থাকলে আমরা এমসিকিউ সমাধান করা শুরু করব, ঠিক আছে? বলেন। দ্রুত বলতে হবে ভাই, আপনারা যদি বলেন আমরা এখন এমসিকিউ সলভ করা শুরু করে দিব। রাজ, এগুলো ফাইন দিয়েছেন? এই ফরল না লিখে কেন প্রবলেম? এই ফরল না, এই ফরল না লিখে কোনো প্রবলেম? আপনার কোয়েশ্চেন আমি বুঝি নাই তাসনিম আপু। প্রশ্ন কি বাংলায় হবে নাকি ইংলিশে? মোস্ট প্রবাবলি প্রশ্ন ইংলিশে হবে, সম্ভাবনা বেশি হচ্ছে ইংলিশে হওয়ার। আপনারা বলেন আমি কি এমসিকিউ সলভ করা শুরু করে দিব? যত ধরনের এমসিকিউ আছে আপনারা যদি লাইভে থাকেন শেষ পর্যন্ত তাহলে আমি সবগুলো সলভ করে দিব। সবাই কাইন্ডলি রেসপন্স করেন, খুব দ্রুত, খুব দ্রুত রেসপন্স করেন। আচ্ছা শুরু করব, ঠিক আছে? লেখা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু বলেন তো, লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে? যদি দেখা যায় আমরা শুরু করি। আপনারা সবাই লাইভটা শেয়ার করে রেখে দিবেন, ঠিক আছে? শেয়ার করলে আপনারা যখনই এমসিকিউ গুলো নিয়ে আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা এমসিকিউ গুলো সলভ করতে পারবেন, ঠিক আছে?
ওকে, তো চলুন আমরা শুরু করি। আপনাদের আমি কিছু প্রবলেম সলভ করে দিব এবং কিছু প্রশ্ন আপনাদেরকে সলভ করতে বলবো, আপনারা চেষ্টা করবেন সলভ করার জন্য, এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে ওইটার ব্যাখ্যা এক্সপ্লেনেশন এখানে দেয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, যদি এ বি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে তাদের মধ্যে কোন সম্পর্কটি সত্য? আচ্ছা একটু বলেন তো এইটা আপনাদের মনে আছে কিনা। প্রথম প্রশ্ন আপনারা দিয়ে শুরু করি। আমরা একটু আগে যে বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্যগুলো দেখলাম, বাস্তব সংখ্যার যে অর্ডার প্রপার্টিজ গুলো আমরা দেখলাম, তার মধ্যে এখানে একটা প্রপার্টিজ আছে, কোনটা হবে বলেন? এ বি সি ডি। প্রথম প্রশ্ন আপনারা দিয়ে শুরু করি, এই চারটার মধ্যে কোনটা সঠিক হবে একটু বলেন। আপনাদের আমি একটু দেখি আপনাদের এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা। আমরা একটু আগে বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্য গুলা দেখেছি, এখন আপনারা বলবেন যে প্রথম প্রশ্নের আনসার এই চারটার মধ্যে কোনটা হবে, একটু বলেন। তারপরে আমরা পরের গুলো আমি নিজে আপনাদেরকে সলভ করে দেবো, ঠিক আছে? প্রথমটা আপনারা বলেন। সবাই একটু বলেন। আরে ভাই মাত্র পড়াইছি, এখন এগুলো অবশ্যই পারা উচিত। সবাই একটু রেসপন্স করেন। তানিয়া আক্তার তন্নি বি, ভেরি গুড। মইনুল ইসলাম বি। বাকিরা একটু চেষ্টা করেন, ভুল হলে তো এখানে আপনাকে আমি পানিশমেন্ট দিব না, সো সবাই একটু চেষ্টা করেন। যা আলোচনা করেছি ওই আলোচনা সাপেক্ষে সব কোয়েশ্চন, সো টেনশনের কোনো কারণ নাই। এই আমাদের সাথে 100 জনের মতো লাইভে যুক্ত আছে, তাহলে আপনারা কথা বলেন না কেন? কথা না বললে হবে? ওরে ভাই একটু রেসপন্স করেন, আপনি এখানে না পারলেও কোনো সমস্যা নাই, চেষ্টা তো করবেন তাই না? মাত্র জয়েন হলাম, পারতেছি না। আচ্ছা যাই, সমস্যা না। যারা জয়েন আগে থেকে হয়েছেন একটু রেসপন্স করেন। কাজী তাসনিম বি, বাপ্পি বি, সোহানুর রহমান বি, মৌলতা বি, তারপর হচ্ছে লিজা আক্তার বি, জান্নাত ইসলাম বি। সবাই রেসপন্স করেন। পার্থ কুমার বি, শাতিল আরব অবশ্যই বি। হ্যাঁ অবশ্যই ভাই, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের তৃতীয় তথ্য, তাই না? তৃতীয় তথ্য, ঠিক আছে। ট্রিকনোটমি ল। ওকে, চলুন শুরু করি আমরা। সো এইটা আপনারা পারবেন আমি জানি, এইটা আপনারা পারবেন। দেখেন এখানে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, এটা হচ্ছে আমাদের তৃতীয় তথ্য না, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই, এখানে এক্সপ্লেনেশন দেয়া আছে। এই তৃতীয় তথ্যের বা তৃতীয় যে সম্পর্ক, এটা আরেকটা নাম হচ্ছে ত্রৈরাশিক স্বীকার্য। আমাদের কি ছিল? আমাদের ছিল তৃতীয় স্বীকার্য, ত্রৈরাশিক স্বীকার্য একই জিনিস, ঠিক আছে? ত্রৈরাশিক স্বীকার্য একই জিনিস। তো তৃতীয় শর্তের মধ্যে বলা হয়েছিল যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে দুইটার মধ্যে একটা বড় হবে একটা ছোট হবে, অথবা দুইটাই সমান হবে। তো এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের সমাধান। ওকে নেক্সট। সো কি বলেছে, যদি x লেস দেন y, দেখেন কি বলেছে, x লেস দেন y, y লেস দেন z, তাহলে x এবং z এর মধ্যে সম্পর্ক যেটা হবে। আচ্ছা আগে একটু বলেন, যদি x লেস দেন y হয়, y লেস দেন z হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি x লেস দেন z। এবং এই যে সম্পর্ক x লেস দেন z, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের ট্রানজিটিভ এক্সিওম। একটু আগে আমরা আলোচনা করেছি, ওই এক্সিওম গুলো আপনাকে মনে রাখতে হবে। যদি x y থেকে ছোট হয়, y z থেকে ছোট হয়, তাহলে x z থেকে ছোট, x z থেকে ছোট, এবং এটাকে বলা হয় ট্রানজিটিভ এক্সিওম। ট্রানজিটিভ এক্সিওম, ঠিক আছে? দেখেন এটাকে বলা হয় ট্রানজিটিভ এক্সিওম। এটা হচ্ছে ট্রানজিটিভ এক্সিওমের রুলস থেকে এসেছে। ডেফিনেটলি প্রপার্টিজ গুলো আপনাকে মনে রাখতে হবে। তারপর কি বলেছে, যদি a লেস দেন b হয়, দেখেন যদি a লেস দেন b হয়, c যে কোনো বাস্তব সংখ্যা হয়। এখন এখানে একটা বিষয় আছে, c যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে যুগের মনোটনিক বিধি অনুযায়ী কোনটা সঠিক? বলেন তো, বলেন তো আপনারা, দেখে মনে আছে কিনা। যুগের মনোটনিক বিধি, আপনারা আনসার করবেন, ঠিক আছে? প্লিজ আনসার করবেন, বলেন ওইটার আনসার কি হবে বলেন। একটু চেষ্টা করেন, আপনারা আনসার দিলে আমার অনেক ভালো লাগে, আসলে বুঝতে পারছেন, অনেক ভালো লাগে। বলেন এটার আনসার কি হবে বলেন। এ বি সি ডি কি হবে বলেন, এ বি সি ডি কোনটি হবে বলেন। এটার আনসার কি হবে বলেন। মইনুল ইসলাম সি, ভেরি গুড। বাকিরা একটু বলেন, সবাই বলেন। মইনুল ইসলাম সি, বাকিরাও চেষ্টা করেন। আমরা মাত্র আলোচনা করেছি ভাই যুগের মনোটনিক বিধি, মনে আছে যুগের মনোটনিক বিধিটা?
যুগের মনোটনিক বিধিটা কি ছিল বলেন? যুগের মনোটনিক বিধি অনুসারে কি হবে বলেন? এই কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না বলে কিন্তু আমার ভালো লাগবে কথা বলতে। কথা বলেন। রুবেল মিয়া সি, আফরোজা ইয়াসমিন বি। এখানে যে দেখেন আপনাদের ভুলগুলো আমি কারেকশন করে দিব, ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখানে যদি লেস দেন থাকে বা গ্রেটার দেন থাকে, লেস দেন থাকে বা গ্রেটার দেন থাকে, তাহলে আনসারের মধ্যে লেস দেন অথবা গ্রেটার দেনই থাকবে, কখনোই ইকুয়াল হবে না। সো বি এর মধ্যে ইকুয়াল আছে, এই বিটা কখনোই হবে না, কখনোই হবে না। এটা হবে সি। এ হবে না তো, এ হবে না তো, কারণ এখানে লেস দেন আছে তো, লেস দেন। আচ্ছা, আমাদের যুগের মনোটনিক বিধিতে কি বলা হয়েছিল বলেন তো? যুগের মনোটনিক বিধিতে বলা ছিল এরকম, এরকম বলা ছিল যদি এ লেস দেন বি হয়, তাহলে যদি আমরা এখানে একটা বাস্তব সংখ্যা সি, যে কোনো বাস্তব সংখ্যা যদি যোগ করি তাহলে অসমতার কোনো পরিবর্তন হয় না। তাহলে এটার সাথে যদি আমরা সি যোগ করি তাহলে ব্যাপারটা হবে এরকম, অর্থাৎ এইটা, এইটা, এটা হচ্ছে যুগের মনোটনিক বিধি, অর্থাৎ ইউনিকনেস অফ এডিশন থেকে আমরা এটা পেয়েছি, ইউনিকনেস অফ এডিশন থেকে পেয়েছি। সি এর উপর ডিপেন্ড করবে না তো ভাই, সি এর উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে। এটা হবে 3 নম্বরটা। দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে, যুগের মনোটনিক বিধি অনুযায়ী যদি আমরা উভয় পাশে একই সংখ্যা যোগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তারপরে কি বলেছে? তারপরে বলেছে যদি দেখেন x লেস দেন y, সি হচ্ছে গ্রেটার দেন 0, তাহলে গুণের মনোটনিক বিধি অনুযায়ী কি হবে? সি যদি 0 থেকে বড় হয় তাহলে সি গুণ করেন cx cy, cx cy। যেহেতু সি 0 থেকে বড়, সো অসমতার কোনো পরিবর্তন হবে না। যদি সি 0 থেকে বড় হয় তাহলে অসমতার কোনো পরিবর্তন হবে না, অসমতার কোনো পরিবর্তন হবে না। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে অসমতার অবশ্যই পরিবর্তন হবে। যদি এখানে আমাদের কোয়েশ্চনটা এরকম হতো, দেখেন গ্রেটার দেন 0 না, তাই এটা হচ্ছে আমাদের আনসার, cx গ্রেটার দেন cy, cx গ্রেটার দেন cy, এটা হচ্ছে আমাদের আনসার। কিন্তু কিন্তু যদি আমাদের এখানে এই সি এর শর্তটা এরকম থাকতো, এরকম থাকতো, তাহলে আমাদের মানটা হতো এরকম, cx এখানে ছিল লেস দেন, এটা হয়ে যেত তখন গ্রেটার দেন, কি হয়ে যেত? গ্রেটার দেন হয়ে যেত। সরি, এটার আনসার হচ্ছে 2 নম্বরটা। সরি সরি সরি, আমি এখানে লিখেছি, লেখার পরে আমি এখানে ভুল দেখাইছি। আচ্ছা, তো দেখেন এটা কিন্তু গুণের, এটা কিন্তু গুণের মনোটনিক বিধি, আপনারা কিন্তু আবার যোগ করবেন না। এই যে ডি, এই ডিটা হচ্ছে যুগের মনোটনিক বিধি, যুগের মনোটনিক বিধি, এটা হচ্ছে যুগের মনোটনিক বিধি, ভুলেও এই বলগুলা করা যাবে না। এটা হচ্ছে যুগ, এটা হচ্ছে গুণ। আর যদি এখানে সি, এই যে সি আছে, এই সিটা যদি গ্রেটার দেন 0 না হয়ে লেস দেন 0 হয়, তখন আমাদের আনসারটা হবে এইটা, তখন আমাদের আনসার হতো প্রথমটা। যদি লেস দেন 0 হতো, আশা করি ক্লিয়ার, তাই না? হ্যাঁ ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে বি। এক্সট্রিমলি সরি, আমি এখানে লেখার পরে এখানে ভুল দেখাই দিয়েছি, ঠিক আছে। ওকে, এক্সপ্লেনেশন এখানে দেয়া আছে, আপনারা চাইলে এগুলা দেখে নিতে পারেন, ঠিক আছে। ওকে, পরেরটাতে আমরা আসি। কি বলেছে? বলেছে যে এম লেস দেন এম এবং কে কি, কে হচ্ছে 0 থেকে ছোট, কে হচ্ছে 0 থেকে ছোট। দেখেন তাহলে আমরা কে গুণ করব, সো কে এম, কে এম, যেহেতু 0 থেকে ছোট, সো এই অসমতা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এইটা চেঞ্জ হবে, লেস দেন ছিল গ্রেটার দেন হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এম কে গ্রেটার দেন এন কে। তাহলে আনসার হচ্ছে আমাদের এইটা, এম কে গ্রেটার দেন এন কে। আশা করি ক্লিয়ার, তাই না? ক্লিয়ার না? ওকে, আমি আপনাদের করতে দিব, তখন আপনারা রেসপন্স করবেন আমার সাথে সাথে। আচ্ছা, এক্সপ্লেনেশন দেয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। বলেন আপনারা, এইটা আপনারা বলেন দেখি মনে আছে কিনা। নিচের কোনটি বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্যের অন্তর্গত নয়? হয় আর নয়ের মধ্যে কিন্তু প্যাচ লাগানো যাবে না, ঠিক আছে। পরীক্ষাতে এই ভুলগুলো হয় কিন্তু ভাই। দেখেন হয় আর নয় দুইটা টোটালি আলাদা। তো আমরা অনেক সময় নয় লেখা থাকে কিন্তু মাথার মধ্যে কাজ করে হয়, আবার হয় লেখা থাকলে মাথার মধ্যে কাজ করে নয়। সমস্যাটা হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে। বলেন কোনটি ক্রমস্বীকার্যের অন্তর্গত নয়? আমরা ক্রমস্বীকার্যের মধ্যে 4টা স্বীকার্য পড়েছিলাম, এখানেও 4টা স্বীকার্য আছে।
তার মধ্যে একটা ওই চারটার মধ্যে নাই, সেটা কোনটা আপনারা বলেন, এ বি সি বলেন, দ্রুত দ্রুত বলেন, সবাই কাইন্ডলি দ্রুত বলেন। এই সবাই রেসপন্স করেন না কেন? 100 জনের উপরে লাইভে যুক্ত আছেন, কথা বলেন না কেন? বিপ্লব বিপ্লব বল্লভ ভাই কি বলছেন? বি। বি কেন হবে ভাই? সংক্রমক তো হবে না। সংক্রমক যেটা ছিল ট্রানজিটিভ ল, এটা কি ছিল? ট্রানজিটিভ ল। ট্রানজিটিভ ল অবশ্যই আমাদের ক্রমস্বীকার্যের অন্তর্গত। ট্রানজিটিভ ল অবশ্যই ক্রমস্বীকার্যের অন্তর্গত। এটা হচ্ছে যুগের মনোটনিক বিধি, অর্থাৎ কি এটা? ইউনিকনেস অফ এডিশন, ইউনিকনেস অফ এডিশন, ইউনিকনেস অফ এডিশন। ঠিক আছে, বলেন সি। ভেরি গুড, এটার আনসার হচ্ছে সি। সম্পূর্ণতা স্বীকার্য কিন্তু ক্রমস্বীকার্যের অন্তর্গত না, সম্পূর্ণতা স্বীকার্য হচ্ছে আলাদা। আচ্ছা, সম্পূর্ণতা স্বীকার্যটা কি আমরা একটু বলি সম্পূর্ণতা স্বীকার্য জিনিসটা আসলে কি। সম্পূর্ণতা স্বীকার্যটা হচ্ছে যে ঊর্ধ্ব সীমায়িত একটা সেটের মধ্যে থাকবে সুপ্রিমাম, আর নিম্ন সীমায়িত সেটের মধ্যে থাকবে ইনফিমাম। ফর এক্সাম্পল আমরা একটা সেট নিলাম, মনে করেন এস একটা সেট, এটা হচ্ছে একটা অর্ধসীমায়িত সেট। সো এই সেটের সুপ্রিমাম হচ্ছে আমাদের 3, সরি এই সেটের সুপ্রিমাম হচ্ছে 3। দেখেন এটা একটা ঊর্ধ্বসীমায়িত সেট, এটার মানটা বৃদ্ধি পাচ্ছে। এখন দেখেন এই যে 3, আমি যদি এটাকে এভাবে চিন্তা করি, দেখেন মনে করেন 1 2 3 4, এভাবে আমি চিন্তা করলাম। সো মনে করেন 1 2 3, সো এখানে 3 পর্যন্ত আছে, কিন্তু মান কিন্তু আরো যাবে। তার মানে এই যে ঊর্ধ্ব সীমায়িত সেট, তার মধ্যে সব থেকে ছোট মান, মানে এই জায়গা থেকে ঊর্ধ্ব সীমায়িত, এই জায়গা থেকে ঊর্ধ্ব সীমায়িত সেটের মধ্যে সব থেকে ছোট মানটা হচ্ছে 3। তার মানে একটা ঊর্ধ্ব সীমায়িত সেটের মধ্যে সব থেকে ছোট মানটাকে বলা হয় সুপ্রিমাম। সো এই সেটের সুপ্রিমাম হচ্ছে 3। আবার যদি আমরা এই সেটটাকে যদি আমরা উল্টাভাবে চিন্তা করি, এখন আমরা এটাকে আবার অঙ্কন করলাম, মনে করেন এক, মনে করেন আমরা একটু আনি 0 1 2 3 4। ওকে, সো দেখেন এখানে সব থেকে ছোট হচ্ছে 1। সো 1 থেকে যদি ছোটর দিকে আসি, তাহলে এটা হচ্ছে একটা নিম্ন সীমায়িত সেট, মানগুলো কমতে থাকবে, 1 থেকে কমতে থাকবে। তার মানে এই যে 1 থেকে কমতে আছে, তার মানে এই যে কমার মধ্যে সব থেকে বড় যে এলিমেন্ট সেটা হচ্ছে 1, তার মানে এটার ইনফিমাম হচ্ছে 1। সো আমরা এখান থেকে লিখতে পারি ইনফিমাম এস সমান হচ্ছে 1। তার মানে ঊর্ধ্ব সীমায়িত সেট থেকে আমরা সুপ্রিমাম পাবো এবং নিম্ন সীমায়িত সেট থেকে আমরা ইনফিমাম পাবো। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের কমপ্লিটনেস এক্সিওম। আশা করি কমপ্লিটনেস এক্সিওমটা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ওকে। এই কমপ্লিটনেস এক্সিওম ক্লিয়ার কিনা বলেন? কমপ্লিটনেস এক্সিওমটা ক্লিয়ার না? আচ্ছা, আপনারা যদি ক্লিয়ার হন তাহলে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। ফর এক্সাম্পল আমি একটা সেট লিখলাম, মনে করেন 5 10 15, ঠিক আছে? তাহলে এটার সুপ্রিমাম কত হবে বলেন দেখি, আপনারা কি বুঝেছেন? একটা সেট লিখলাম আমরা, যে সেটে 3টা এলিমেন্ট আছে প্রাথমিকভাবে। তো এই সেটের সুপ্রিমাম কি হবে বলেন দেখি, আপনারা কতটুকু বুঝছেন আমি যা বুঝালাম আপনাদেরকে। সুপ্রিমাম কত বলেন? 5 10 15, কোনটা হবে সুপ্রিমাম? আরো অনেক এমসিকিউ সলভ করা বাকি, দ্রুত দ্রুত রেসপন্স করেন। 15, বাকিরাও রেসপন্স করেন। আচ্ছা, তাহলে আমরা ধরে নিতে পারি আপনারা মোটামুটি ব্যাপারটা বুঝেছেন। ইনফিমাম 5, ভেরি গুড। সুপ্রিমাম হচ্ছে 15, ইনফিমাম হচ্ছে 5, তাহলে এটার সুপ্রিমাম হচ্ছে 15, আর যদি আমরা এটার ইনফিমাম বের করি তাহলে এটা হচ্ছে 5। এই টাইপের প্রশ্ন কিন্তু এমসিকিউতে আসবে, মানে আসার পসিবিলিটি আছে। সুপ্রিমাম ইনফিমাম রিলেটেড প্রশ্ন আসার পসিবিলিটি আছে, আশা করি ক্লিয়ার। এগুলো দেখে নেবেন ভাই, মানে এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন যদি বলেছে এ গ্রেটার দেন বি হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি গ্রেটার দেন 0। তাহলে কোনটা হবে বলেন তো? এ মাইনাস বি গ্রেটার দেন 0, এটা অবশ্যই সত্য।
বাকিগুলো সত্য নয়। কেন সত্য নয়? দেখেন a মাইনাস বি কখনোই লেস দেন 0 হবে না। বি মাইনাস এ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এইটা অবশ্যই সত্য নয়, কারণ বি মাইনাস এ তো করাই যাবে না। দেখেন এ গ্রেটার দেন বি, এটাকে যদি আপনি বি মাইনাস এ করেন তাহলে এটা হবে এরকম বি মাইনাস এ, তার মানে বি মাইনাস এ লেস দেন 0, বি মাইনাস এ লেস দেন 0, এইটা সত্য, এটা সত্য। এটা যদি অপশন থাকতো এটা সত্য, আবার এইটাও সত্য, বাট বাকি সবগুলা সম্ভব না, বাকি সবগুলা সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে এ গ্রেটার দেন বি, তাহলে এ থেকে বি কে বিয়োগ করলে কি কখনো 0 হবে না? কেন হবে না? কারণ এটা হচ্ছে বি থেকে বড়, এটা হচ্ছে বি থেকে বড়। আচ্ছা, ভেরি গুড, অনেকে দুইটা আনসার দিয়েছেন, ভেরি গুড। প্রত্যেকটার এক্সপ্লেনেশন নিচে দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আমি একটু ডিটেলস আপনাদেরকে বোঝাই, এইটা একটু ডিটেলস বোঝাতে হবে, ঠিক আছে? বাস্তব সংখ্যার সেট আর, এই বাস্তব সংখ্যার সেট আর কে কোন তিনটা বিচ্ছিন্ন সেটের সংযোগ হিসেবে প্রকাশ করা যায়? বাস্তব সংখ্যার সেট আর, তার মানে এখানে তিন ধরনের ব্যাপার ঘটতে পারে, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। তো আমরা একটা একটা করে দেখি। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, শূন্য না, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য, এইটাই হচ্ছে আনসার। বাস্তব সংখ্যা বলতে আমরা তিন ধরনের সংখ্যা প্রাথমিকভাবে বুঝি। দেখেন বাস্তব সংখ্যার সেট আর কে কোন তিনটা বিচ্ছিন্ন সেটের সংযোগ, দেখেন এখানে বিচ্ছিন্ন সেটের কথা বলা হয়েছে। তো একটা হবে ধনাত্মক সংখ্যার সেট, একটা ঋণাত্মক সংখ্যার সেট এবং একটা হচ্ছে শূন্য, একটা হচ্ছে শূন্য। সো এটার আনসার হবে কোনটা? বি, আনসার হবে বি। আশা করি ক্লিয়ার। দেখেন আনসার হচ্ছে বি। ওকে, প্রত্যেকটার এক্সপ্লেনেশন নিচে দেয়া আছে। এইটা দেখেন এ স্কোয়ার গ্রেটার দেন 0, একটু বুঝি আমরা। এ স্কোয়ার গ্রেটার দেন 0, তাহলে এ সম্পর্কে কোনটি বলা যাবে? আচ্ছা, এ অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা, আমরা একটা একটা করে আমরা একটু বুঝি। যদি এ ধনাত্মক সংখ্যা হয় তাহলে এ স্কোয়ার অবশ্যই 0 থেকে বড় হবে। ফর এক্সাম্পল আমরা প্রথম এক্সাম্পল অনুযায়ী যদি নিই, এইটা অনুযায়ী নেই, মনে করেন এ ইকুয়াল টু 2, যেটা ধনাত্মক সংখ্যা, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, যেটা অবশ্যই 0 থেকে বড়। ওকে, এ অবশ্যই একটা ঋণাত্মক সংখ্যা, একটু বুঝতে হবে, এ অবশ্যই একটা ঋণাত্মক সংখ্যা। তো আমরা একটা ঋণাত্মক সংখ্যা নেই, মনে করেন -2, মনে করেন -2, 0 থেকে ছোট। তাহলে যদি আমরা এ সম্পর্কে, তার মানে এখানে যে শর্তগুলো এগুলো এর উপর বসাতে হবে, তাহলে -2 স্কোয়ার দ্যাট মিন্স 4 হুইচ ইজ গ্রেটার দেন 0, শর্ত সিদ্ধ করেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এ যে কোনো অশূন্য বাস্তব সংখ্যা, অশূন্য বাস্তব সংখ্যা। এখন দেখেন অশূন্য বাস্তব সংখ্যা বলতে ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের সংখ্যাকে বোঝানো হয়। তার মানে হচ্ছে এই অপশনের মধ্যে এই দুইটা অপশনে কিন্তু ঢুকে গেছে, এই অপশনের মধ্যে দুইটা অপশনে কিন্তু ঢুকে গেছে। একটু কনফিউজিং প্রশ্ন এটা। তার মানে যদি যদি একটা অপশনের মধ্যে বাকি, মানে একটা অপশনের বাকি দুইটা অপশনও অ্যাটাচ থাকে তাহলে ওই একটা অপশনকে আনসার হিসেবে ধরে নিতে হবে। তার মানে আপনি অশূন্য যে কোনো বাস্তব সংখ্যা যদি নেন, অশূন্য যে কোনো বাস্তব সংখ্যা 0 থেকে বড় বা 0 থেকে ছোট, সেটা অবশ্যই তার বর্গ 0 থেকে বড় হবে। আর এ যে কোনো বাস্তব সংখ্যা এটা হবে না। কেন হবে না? কারণ যে কোনো বাস্তব সংখ্যা পড়লে এর মধ্যে আপনার ধনাত্মক থাকবে, ঋণাত্মক থাকবে, আবার শূন্যও থাকবে। এখন আমি যদি শূন্যটাকে নেই, দেখেন শূন্য যদি নেই তাহলে শূন্য স্কোয়ার, এটা কখনোই শূন্য থেকে বড় হবে না। শূন্য স্কোয়ার মানে শূন্য, এটা হচ্ছে শূন্যের সমান, এই শর্তটা সিদ্ধ করবে না। তার মানে আমাদের আনসার হবে সি। দেখেন একও উত্তর, দুইও উত্তর এবং 3 নম্বরটাও হচ্ছে উত্তর। এখন এখানে ডি তে যদি এই অপশনটা না থেকে যদি থাকে যে এ বি সি তিনটি সঠিক, তাহলে আমরা ডি দাগাবো। কি দাগাবো? ডি দাগাবো। আর যদি সি এর মধ্যে এ এবং বি দুইটাই থাকে তাহলে অবশ্যই আপনাকে সি দাগাতে হবে। আশা করি একেবারেই ক্লিয়ার। এতটুকু পর্যন্ত আপনাদের যা বোঝালাম আপনারা ক্লিয়ার কিনা একটু বলেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যা বোঝালাম টোটালি ক্লিয়ার কিনা বলেন, তারপর আমরা বাকিগুলোতে আগাবো। একটু আপনারা কথা বলেন। এতটুক পর্যন্ত আমি আপনাদেরকে যা বোঝালাম সবকিছু একেবারেই ক্লিয়ার কিনা? এসি অফ করলে সমস্যা করে, আবার এসি ছাড়লে আপনার শ্বাস নিতে কষ্ট হয়, একটা বিরাট সমস্যা। কোর্স কবে চালু করবেন? কোর্স করাবো না ভাই, কোর্স করালে তো অবশ্যই আমি পেজে জানাতাম। সবাই একটু রেসপন্স করেন প্লিজ, আপনারা কথা না বললে আসলে আমার এখানে একা একা কথা বলতে ভালো লাগে না।
এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাদের সাথে এখনো 70 জনের মতো শিক্ষার্থী যুক্ত আছে, বাকিদের শেষ, আর ধৈর্য নাই। ওরে ভাই, আর এই ক্লাস করার জন্য এত পোলাপান তো আমাকে মেসেজ দিছে, আর একটা ক্লাস করার কথা বললে তাদেরকে ক্লাসে থাকার মতো সময় ধৈর্য নাই। কি একটা অবস্থা, কি যে হবে আসলে আপনাদের। ক্লিয়ার কিনা একটু বলেন। আচ্ছা, আমি ধরে নিলাম ক্লিয়ার, ঠিক আছে, বাকি এমসিকিউ গুলো সলভ করি। ওকে, পরেরটা, হ্যাঁ এইটা দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বলেছে 0 <a <1, তার মানে এ যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে একটা দশমিক সংখ্যা বা মূলদ সংখ্যা আমরা বলতে পারি, কারণ 0 থেকে বড়, 1 থেকে ছোট। দুইটা পূর্ণ সংখ্যার মধ্যে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা থাকবে না, তো এরকম। তাহলে এ এবং এ স্কোয়ারের মধ্যে সম্পর্কটা কি? আচ্ছা, আমরা এটাকে একটু সংখ্যা রেখার মাধ্যমে বুঝি। মনে করেন এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 1। এখন আমাদের হিসাবের জন্য আমরা ধরে নিলাম এখানে আমাদের এ আছে, এ সমান মনে করেন 0.5, এ সমান কি ধরলাম 0.5। তাহলে এ এবং এ স্কোয়ারের মধ্যে সম্পর্কটা কি হবে? দেখেন এখানে এ সমান হচ্ছে 0.5, তাহলে এ স্কোয়ার সমান কি হবে 0.5 স্কোয়ার। 0.5 স্কোয়ার মানে হচ্ছে 0.25। এখানে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, যদি কোনো একটা দশমিক সংখ্যা আমরা নেই, দশমিক সংখ্যা যেটা মানে যে সামনে শূন্য থাকবে এরকম একটা দশমিক সংখ্যা, তাহলে তার বর্গ সব সময় আপনার মূল যে সংখ্যাটা ছিল তার থেকে ছোট হবে। দেখেন আমরা যদি একটা ধনাত্মক সংখ্যা নেই, ধনাত্মক বলতে মানে 0 থেকে বড়, মানে যদি আমরা একটা পূর্ণ সংখ্যা নেই, আমরা একটা পূর্ণ সংখ্যা নেই, মনে করেন 5, তো 5 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে 5 এর যে বর্গ হবে সেইটা অবশ্যই এই 5 থেকে বড় হবে। কিন্তু মানটা যদি দশমিক হয় তাহলে তার বর্গ অবশ্যই মূল সংখ্যা থেকে ছোট হবে। এই জিনিসটা জাস্ট মনে রাখবেন। অর্থাৎ দশমিক কোনো সংখ্যার বর্গ ওই সংখ্যা থেকে ছোট হয়, আর পূর্ণ সংখ্যার বর্গ ওই সংখ্যা থেকে বড় হয়, দ্যাটস ইট। তাহলে এ থেকে এ স্কোয়ারটা কি হয়ে গেল? ছোট। তার মানে দেখেন কোথায় আছে, এ থেকে এ স্কোয়ার ছোট, মানে এ লেস দেন এ স্কোয়ার। তার মানে এ স্কোয়ার, সরি, এ থেকে এ স্কোয়ার ছোট, তার মানে এটা হচ্ছে বড়। এইটা কত নম্বরে আছে? 3 নম্বরে আছে, ঠিক আছে। এই জিনিসটা জাস্ট মনে রাখবেন যে কোনো একটা সংখ্যা যদি দশমিক হয় তাহলে তার বর্গ মূল সংখ্যা থেকে ছোট হবে। তার মানে এ থেকে এ স্কোয়ার ছোট, এ থেকে কি বলতেছি রে ভাই আমি, এ থেকে এ স্কোয়ার ছোট, ঠিক আছে। এটাকে এভাবে লেখা যায়, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। দেখেন ক্লিয়ার? যখন একটা সংখ্যা 0 এবং 1 এর মধ্যে থাকে তখন তাকে নিজের দ্বারা গুণ করলে বর্গ করলে তেমন আরো কমে যায়, মানে যে কোনো একটা সংখ্যা নিয়ে আপনি দেখতে পারেন। আচ্ছা, ধনাত্মক বাস্তব সংখ্যার সেট হচ্ছে পি, তার মানে অবশ্যই পি হচ্ছে একটা ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। পি হচ্ছে একটা ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। পি আর প্লাস, আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, প্লাস মানে হচ্ছে ধনাত্মক, তার মানে এখানে পিটা হচ্ছে একটা ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। তাহলে নিচের কোন সম্পর্কটি মিথ্যা? দেখেন একেবারে সিম্পল বিষয়, ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। তাহলে এখানে আপনার সংখ্যাগুলো অবশ্যই 0 থেকে বড় হবে, ধনাত্মক বলছে তার মানে 0 থেকে বড় হবে। তো এখানে কি বলেছে? পি এর মধ্যে শূন্য অন্তর্ভুক্ত। এটা কি হবে? কখনো হবে না। কেন হবে না? কারণ ধনাত্মক সংখ্যা, শূন্য কিন্তু ধনাত্মক না, শূন্য থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক, তার মানে এটার আনসার হচ্ছে সি। এখন বাকিগুলো কেন হয় না আমরা একটু দেখি, মানে বাকিগুলো সত্য। দেখেন পি যুগের যে আবদ্ধতা বিধি সেটা মেনে চলে, যেমন এ বি বিলংস টু পি হলে এ প্লাস বি বিলংস টু পি হয়, এটা হচ্ছে যুগের আবদ্ধতা বিধি। আমরা কিন্তু এগুলো আলোচনা করেছি বেসিকে, মানে প্রথম দিকে আলোচনা করেছি। তারপরটা কি বলেছে দেখেন, গুণের আবদ্ধতা বিধি। এ বি যদি একটা বাস্তব সংখ্যা হয়, পি মানে বাস্তব সংখ্যা, তাহলে এই দুইটার গুণফলটা একটা বাস্তব সংখ্যা হবে, তার মানে এই দুইটা হচ্ছে সত্য, এই দুইটা কি সত্য, তাহলে এটা হচ্ছে মিথ্যা। কারণ যেহেতু এখানে ধনাত্মক শব্দটা উল্লেখ করেছে, ধনাত্মক সংখ্যা মানে কি 0 থেকে বড়, তাহলে মিথ্যা কোনটা হবে? লাস্টেরটা। ওকে, বলেন এটা আপনারা, দেখি কতটুকু মনে আছে। এইটা আপনারা বলেন, এইটা আপনারা বলেন।
দেখি কি মনে আছে, একেবারে সিম্পল বিষয়। যদি এ বি বাস্তব সংখ্যা হয় এবং এ বি থেকে ছোট হয়, তাহলে এ মাইনাস বি এর জন্য কোনটি সত্য হবে? বলেন আপনারা, দেখি কতটুক পারেন। বি হবে, বি হবে। সবাই একটু রেসপন্স করেন কাইন্ডলি। আবু মুসাবাই, আফিয়া ইসলাম, কায়ুম আহমেদ, তারপর হচ্ছে মইনুল ইসলাম ভাই, ভেরি গুড। বাকিরা কি কথা বলবেন না বলে ডিসাইড করে আসছেন যে আমি কোনো কথা বলবো না, যা হবার হবে, আমি কথা বলবো না, এরকম কিছু? কি সমস্যা রে ভাই, বাকিরা তো কথাই বলতেছে না, এদের দিয়ে জুড়েও বলানো যাবে না। আচ্ছা আমি ক্লাসটা শেষ করি। দেখেন খুবই সিম্পল বিষয়, এ লেস দেন বি, তাহলে এটাকে বিয়োগ করে দেন, তাহলে এ মাইনাস বি লেস দেন জিরো, এ মাইনাস বি লেস দেন জিরো, এইটাই হচ্ছে এইটার সমাধান। তারপরে আসেন, বলেছে নিচের কোনটি বা কোন সম্পর্কটি পি এর সংজ্ঞা থেকে সরাসরি পাওয়া যায়? তো এখানে দেখেন পিটা কিন্তু ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, এখানে মেনশন করে দেওয়া হয়েছে। পিটা কি? পিটা হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। আচ্ছা তার মানে 0 থেকে বড়, তাহলে কি হবে? পি হচ্ছে একটা ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, তাহলে দেখেন বাস্তব সংখ্যার সেটের মধ্যে একটা উপাদান নেওয়া হয়েছে এ, একটা উপাদান নেওয়া হয়েছে এ। তো যেহেতু পি একটা ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, ধনাত্মক তার মানে 0 থেকে বড়, তার মানে এটা 0 থেকে বড় হবে। এটা কি হবে? 0 থেকে বড় হবে। বাকিগুলা কেন হবে না? এটা 0 থেকে বড় এবং 0, কিন্তু এখানে পি কি? পিটা হচ্ছে ধনাত্মক, তার মানে পিটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে। 0 তো হওয়া যাবে না, 0 থেকে ছোট হওয়া যাবে না, তার মানে বাকিগুলা হবে না। ঠিক আছে, ওকে, একেবারে সিম্পল। দেখেন কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। যদি এক্স এবং ওয়াই দুটো বাস্তব সংখ্যা হয়, তাহলে এক্স এবং ওয়াই এর মান কত হবে? দুইটা বাস্তব সংখ্যার বর্গ, দুইটা বাস্তব সংখ্যার বর্গ তখনই 0 হবে যখন দুইটার মানে 0 হবে। যদি এক্স সমান 0 হয়, ওয়াই সমান 0 হয়, তাহলে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান 0 হয়ে যাবে। তাহলে এটা আনসার হচ্ছে এইটা সঠিক। ঠিক আছে, এখানে কিন্তু এক্স এবং ওয়াই এর মান বের করার কথা বলা হয়েছে, তাই এখানে এক্স স্কোয়ার শর্ত অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, উপরের দুইটা তো হবেই না, আপনি মান বসিয়ে অপশন টেস্ট করে দেখতে পারেন। নেক্সট দেখেন, এ বি বাস্তব সংখ্যা এবং কি বলেছে, এ স্কোয়ার লেস দেন বি স্কোয়ার, তাহলে এই চারটার মধ্যে কোন প্রপার্টিসটাকে সিদ্ধ করবে? এখন এই জন্য আমাদের বাস্তব সংখ্যার কিছু প্রপার্টিস জানতে হবে। আমরা জানি যে এ যদি একটা বাস্তব সংখ্যা হয়, তাহলে মডুলাস অফ এ সমান হচ্ছে এ স্কোয়ার। যদি এ একটা বাস্তব সংখ্যা হয়, তাহলে মডুলাস অফ এ সমান হচ্ছে এ স্কোয়ার। এটা হচ্ছে প্রপার্টিস। কি এটা? প্রপার্টিস। মানে সূত্রটা অ্যাকচুয়ালি এরকম, যদি এ একটা বাস্তব সংখ্যা হয়, তাহলে বাস্তব সংখ্যার পরম মান মডুলাস অফ এ সমান হচ্ছে এ স্কোয়ার। সূত্র, ঠিক আছে, এটা সূত্র। তাহলে দেখেন এ স্কোয়ার লেস দেন বি স্কোয়ার, তার মানে মডুলাস অফ এ লেস দেন মডুলাস অফ বি। এই বি হচ্ছে সঠিক উত্তর, বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, একেবারে সিম্পল বিষয়। তারপরে আসেন, এখানে বিশাল একটা এক্সপ্লেনেশন আছে, আপনারা এগুলো দেখতে পারেন। ঠিক আছে, ওকে, বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্য, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্য কিসের অস্তিত্ব নিয়ে মানে নির্দেশ করে? আমরা যে বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্য নিয়ে আলোচনা করছি, এই বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্য দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? কি বোঝানো হয়? বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্য বাস্তব সংখ্যাগুলোকে একটা নির্দিষ্ট ক্রমে সাজায়। কিভাবে? মনে করেন এরকম 1 2 3 4 এরকম, অথবা মনে করেন আমি যদি 5 পর্যন্ত নেই, তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম ছোট থেকে বড়, অথবা অধক্রম অনুসারে সাজানো যায়, ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানো যায়। এই বিষয়টার কাজই করে হচ্ছে বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্য। তাহলে বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্যের মূল কাজটাই হচ্ছে বাস্তব সংখ্যাগুলোকে একটা ক্রমে সাজানো, বাস্তব সংখ্যাগুলোকে একটা ক্রমে সাজানো, এটি হচ্ছে বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্যের মূল তাৎপর্য। ওকে, কোন বিবৃতিটি সঠিক? আচ্ছা এখানে ক্লিক করে গেছে, কোন বিবৃতিটি সঠিক? দেখেন এখানে 4টা বিবৃতি আছে, আমরা একটা একটা করে দেখি।
এ লেস দেন যদি বি হয় তাহলে এ স্কোয়ার লেস দেন বি স্কোয়ার এটা হয়, এটা কিন্তু হয় না এরকম না, তবে কিছু বিষয় আছে। এখানে আপনি এ এবং বি বাস্তব সংখ্যা, সো আমি যদি এ সমান 2 আর বি সমান 3 নেই তাহলে 2 স্কোয়ার লেস দেন 3 স্কোয়ার অর্থাৎ 4 লেস দেন 9 হবে, যেটা সঠিক, সমস্যা নাই। যদি আমরা পূর্ণ সংখ্যা নেই তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হয় যখন আমরা ভগ্নাংশ দশমিক নেই। মনে করেন এ সমান 0.1 আর বি সমান মনে করেন 0.2, তাহলে বর্গ করেন 0.1 স্কোয়ার সমান হচ্ছে 0.01 আর 0.2 স্কোয়ার সমান হচ্ছে 0.04, তাহলে অবশ্যই 0.01 থেকে 0.04টা হচ্ছে বড়। এটা কি আমি ভুল লিখছি? মানটা কি আমি ভুল লিখছি? বলছে কোনটি সত্য, কোনটি সত্য, দশমিক নিলে তো মান ছোট হয়ে যাওয়ার কথা। এইটার যে মান হবে এটার বর্গ তার থেকে ছোট। হ্যাঁ সরি এখানে সবই ঠিক আছে, 0.04 আর এটা ছিল আমাদের কি, এটা হয়ে যাবে গ্রেটার দেন 0.01। ঠিক আছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তার মানে এইটা সব ক্ষেত্রে সত্য না, এটা হবে তখনই সত্য যদি এ এবং বি পূর্ণ সংখ্যা হয়, তখনই সত্য। আচ্ছা পরেরটা দেখেন, যদি a গ্রেটার দেন 0 হয়, সো আমরা ধরে নিলাম মনে করেন a সমান 2 যেটা গ্রেটার দেন 0, তাহলে 1/2 সমান 0.5 হুইচ ইজ গ্রেটার দেন 0। অর্থাৎ একটা বাস্তব সংখ্যা সেটাকে যদি আমি উল্টিয়ে দেই তাহলে যে মানটা পাবো সেটা সব সময় 0 থেকে বড় হবে। তবে এখানে একটা বিষয় আছে, দেখেন এখানে এটা 0 থেকে বড়, একটু লক্ষ্য করি আমরা। এখানে যদি a 0 থেকে বড় হয় তাহলে 1/a 0 থেকে বড় হবে, আর যদি a 0 থেকে ছোট হয় তাহলে 1/a 0 থেকে ছোট হবে। জাস্ট এই দুইটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি মান বসিয়ে দেখতে পারেন। দেখেন আমি যদি a সমান -2 নেই তাহলে 1/-2 তার মানে -0.5, এটা অবশ্যই 0 থেকে ছোট। তাহলে বলেছে কোনটি সত্য, তাহলে এটা হচ্ছে সত্য। বাকিগুলো কেন মিথ্যা আমরা একটু দেখি। a লেস দেন 0, 0 থেকে ছোট, সো আমরা মনে করেন a সমান নিলাম -5, তাহলে -5 এর বর্গ এইটা কি 0 থেকে ছোট হবে? দেখেন -5 এর বর্গ হচ্ছে 25 হুইচ ইজ গ্রেটার দেন 0, তার মানে এইটা কখনোই হবে না। আর লাস্টেরটা কি বলেছে, a লেস দেন b, দেখেন a লেস দেন b আর c হচ্ছে 0 থেকে ছোট, তাহলে এটা হবে ac গ্রেটার দেন bc। 0 থেকে যেহেতু ছোট তাই অসমতা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে বিষয়টা এরকম না হয়ে যদি এরকম হতো তাহলে এটা সত্য হতো। সো এই চারটার মধ্যে এই 2 নম্বর অপশনটা হচ্ছে সঠিক। আশা করি ক্লিয়ার। এখানে বিশাল এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখে নেবেন। বলেন এইটা আপনারা বলেন, এইটা না পারলে মাইর দেবো রে ভাই, মাইর দেব। পরীক্ষা দিবেন এগুলা জানা দরকার। বলেন এইটা আপনারা বলেন দেখি কি পারেন, কোনটি সত্য বলেন, এ বি সি ডি কোনটা সত্য বলেন। এই সবাই উত্তর দেন, কোনটি সত্য বলেন, এ বি সি ডি কোনটি সত্য। কোনটি সত্য বলেন, কথা না বললে কিভাবে হবে রে ভাই। মইনুল ইসলাম সি, আসমাউল হুসনা সি, শুভা সি, সানজিদা আফরিন সি, মার্জিনা সুলতানা স্কোয়ার রুট 0 ইকুয়াল টু 0। এটা একেবারে সিম্পল বিষয়, শূন্যের বর্গমূল সবসময় শূন্য, শূন্যের বর্গ সবসময় শূন্য। দেখেন শূন্যের বর্গমূল শূন্য, শূন্যের বর্গ হচ্ছে শূন্য, ঠিক আছে। আব্দুল্লাহ আল মামুন, চয়ন চন্দ্র বৈদ্য, মৌলতা, কাজী তাসনিম সবাই সঠিক। ভেরি গুড, ভালো লাগতেছে আপনার রেসপন্স করলে, আসলে অনেক ভালো লাগে। আর কতগুলো আছে স্লাইড? ওরে ভাই মাত্র 20 নম্বর স্লাইডে আসছে, তার মানে সবগুলা করানো পসিবল না। ঠিক আছে, অলমোস্ট 1 ঘন্টার উপরে হয়ে গেছে, সবগুলা করানো সম্ভব না, আরো 30টা স্লাইড বাকি আছে এখানে। আচ্ছা দেখেন, যদি a বিলংস টু r হয় এবং a স্কয়ার ইকুয়াল টু 0 হয় তাহলে কোনটি সত্য। a বাস্তব সংখ্যা, a স্কয়ার সমান 0 তখনই হবে যদি, দেখেন
যদি যদি কি হবে স্কোয়ার এর মান 0 হয়, স্কোয়ার সর্বদা 0 এর সমান, স্কোয়ার সর্বদা 0 এর সমান, সিম্পল বিষয়। স্কোয়ার সর্বদা কি বলছে রে ভাই, স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে কোনটি সত্য? স্কোয়ার সর্বদা 0 এর থেকে বড়, এটা ভুল, এটা না, এটা হবে। ঠিক আছে, মিস্টেক হয়েছে এটা। স্কোয়ার ইকুয়াল টু 0 যদি হয় তাহলে কোনটি সত্য? স্কোয়ার এর মান 0, এটা দ্বারা কি বোঝানো হয়? স্কোয়ার এর মান 0, এটাই তো, তাই না? ওকে, দেখেন এক্স ওয়াই ধনাত্মক বাস্তব সংখ্যা, এই শব্দগুলো মনে রাখবেন, ধনাত্মক বাস্তব সংখ্যা, ঠিক আছে? এবং এক্স লেস দেন ওয়াই, এক্স লেস দেন ওয়াই। এখন এটাকে যদি আমি উল্টিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে 1/x। উল্টালেই অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, উল্টালেই অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা আনসার হবে বি। আপনাকে সবসময় মনে রাখতে হবে অসমতা চিহ্ন দুইটা কন্ডিশনের ক্ষেত্রে চেঞ্জ হয়। একটা হচ্ছে যখন আমরা মাইনাস দ্বারা গুণ করি তখন অসমতা চিহ্ন চেঞ্জ হয়, আর একটা হচ্ছে যখন আমরা অসমতাটাকে উল্টিয়ে দেই তখন অসমতা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। লেস দেন থাকলে গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে লেস দেন। সো এখানে যেহেতু আমাদের এটাকে উল্টানো হয়েছে, সো অসমতা চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। এগুলা ভাই সিম্পল বিষয়, আপনি এক্সাম্পল নিয়েও এগুলা দেখতে পারবেন। তারপরে দেখেন নিচের কোনটি বাস্তব সংখ্যা ক্রম এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? এইটা বাস্তব সংখ্যাগুলোকে একটা রৈখিক ক্রমে, রৈখিক ক্রম মানে ওই যে বললাম আমরা একটু আগে যে এটাকে আমরা মানের ঊর্ধ্বক্রম বা মানের অধক্রম অনুসারে সাজাতে পারি। তো এইটাই হচ্ছে সঠিক, বাকিগুলো হবে না, বাকিগুলো হবে না। প্রতিটি বাস্তব সংখ্যার মধ্যে একটা কাল্পনিক অংশ আছে, কি থাকবে? থাকবে না তো। প্রতিটি বাস্তব সংখ্যার জন্য একটা কাল্পনিক অংশ আছে, বল রে ভাই, জটিল সংখ্যার মধ্যে বাস্তব অংশ কাল্পনিক অংশ থাকে। দুইটা বাস্তব সংখ্যার গুণফল সর্বদাই অবাস্তব হতে পারে, এটা হবে? হবে না তো। প্রতিটি বাস্তব সংখ্যার একটা জটিল সঙ্গী রয়েছে, প্রতিটি জটিল সংখ্যার একটা জটিল সঙ্গী থাকে, বাস্তব সংখ্যার থাকে না, বাস্তব সংখ্যার থাকে না। দেখেন এবিসি তিনটা বাস্তব সংখ্যা যেখানে এ লেস দেন বি। আচ্ছা, তাহলে এ প্লাস সি এবং বি প্লাস সি, তাহলে এখানে একটা সি যোগ করে দেন, এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, এইটাই সঠিক। এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, জাস্ট উভয় পক্ষে আমরা প্লাস যোগ করে দিয়েছি, এবং এখানে যে আমরা নিয়মটা ইউজ করেছি সেটা হচ্ছে যুগের মনোটনিক বিধি, যুগের মনোটনিক বিধি, অথবা এটাকে আমরা বলতে পারি যে ইউনিকনেস অফ এডিশন, ইউনিকনেস অফ এডিশন, একেবারে সিম্পল বিষয়। ওকে, নেক্সট এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটা আপনারা বলেন দেখি কি পারেন, একেবারে সিম্পল বিষয়। এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এক্স এর মান কত হবে? স্লাইড গুলো পিডিএফ দিয়ে কি করবেন, ক্লাসটা ভালো করে দেখেন, অনেক বিষয় বুঝতে পারবেন। এক্স স্কোয়ার সমান যদি এক্স হয় তাহলে এক্স এর মান কত হবে বলেন, এই সবাই বলেন। এইটার উত্তর দেন আগে। সি সি সি, এটাকে চিরে চিরুনি চি নাকি উত্তর সি, কোনটা? ময়নুল ইসলাম, চয়নচন্দ্র বৈদ্য হয় নাই ভাই, হুসনা আপু হয় নাই আপনার, মামুন ভাই ভেরি গুড, বাকিরাও একটু বলেন, এই কথা বলেন না কেন? কথা না বললে আমি চিল্লাপাল্লা করে লাভ আছে? হুসনা ডি, ডি কেন হবে? ডি তো হবে না, ডি তো হবে না। তাসনিম এ হবে না তো? আরে ভাই এগুলো তো একেবারে সিম্পল বিষয়। এই যে দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 0 1, শেষ। আনসার হচ্ছে 0 এবং 1। এই এগুলো সাধারণ সমাধান তো, এইগুলো তো ভুল করলে হবে? এগুলো তো সবাই ভালো করে পারতে হবে, তাই না? আচ্ছা, ক্লাস কি শেষ করে দিব? স্টুডেন্ট 150 জন থেকে 40 জনে চলে আসছে, আপনারা না থাকলে আমি এখানে চিল্লাপাল্লা করে তো লাভ নাই। ক্লাস কি শেষ করে দেবো একটু বলেন তো?
মাত্র 40 জন লাইভে। এক্সপেকটেশন ছিল মিনিমাম 200 থেকে 250 জন স্টুডেন্ট সরাসরি লাইভ ক্লাস দেখবে, কিন্তু এত কম। খুবই হতাশ, খুবই হতাশ। নিজের পড়াশোনা বাদ দিয়ে আপনাদের ক্লাস নিতেছে। সবাই লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? লাইভ কি শেষ করে দেবো এখানে? অনেক কথা হয়ে যাচ্ছে এখানে। নুসরাত জাহান, বি কেন হবে? বি তো হবে না, সি হবে। কেবলমাত্র 0 হবে না তো 1ও হয়। ক্লাস কি শেষ করে দিব? একশো 50 জনের মতো লাইভে ছিল, এখন চলে আসছে অলমোস্ট 40 জনের আশেপাশে। স্টুডেন্ট না থাকলে ভালো লাগে? আপনারা কথাও বলেন না, প্রশ্ন করলে আনসারও দেন না। একটু কথা বলেন কাইন্ডলি। আচ্ছা, আরো কয়েকটা সলভ করে দেই। এখনো কতগুলো বাকি আছে? ওরে ভাই, আরো 25টা বাকি আছে, আরো 25টা, অনেক ক্লাস। আসেন, এখানে এইটা বোঝার আগে আমরা একটু সহজ বিষয় বুঝবো। এটা বোঝার আগে আমরা একটু বেসিক বিষয়টাকে বুঝবো। বলেছে যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হয় যেখানে এ লেস দেন বি, তাহলে এ এবং বি এর মধ্যে অনন্ত বাস্তব সংখ্যা বিদ্যমান। বাস্তব সংখ্যার ক্রম কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? এখন দেখেন, এইটাকে বলা হয় ডেনসিটি থিওরাম। কি বলা হয়? ডেনসিটি থিওরাম, ঘনত্ব উপপাদ্য। সো ঘনত্ব উপপাদ্যতে কি বলা হয়েছে? বলা হয়েছে ঘনত্ব উপপাদ্যতে দুইটা কথা বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে, স্বতন্ত্র শব্দটা অবশ্যই লিখতে হবে। দেখেন, স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা বিদ্যমান, এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে ঘনত্ব উপপাদ্য। ঘনত্ব উপপাদ্য দুইটা স্বীকার্য। একটা হচ্ছে দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা বিদ্যমান, ফলশ্রুতিতে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। মনে করেন এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা, এর মধ্যে একটা মূলদ সংখ্যা হচ্ছে সি। তারপর এই দুইটার মধ্যে একটা মূলদ সংখ্যা পাবো মনে করেন ডি, এই দুইটার মধ্যে একটা মূলদ সংখ্যা পাবো মনে করেন ই, তারপর আবার এই দুইটার মধ্যে একটা মূলদ সংখ্যা পাবো মনে করেন এফ। তার মানে অসংখ্য মূলদ সংখ্যা আমরা এখানে পাচ্ছি। এখানে তো আমরা দুইটা বাস্তব সংখ্যা নিয়েছিলাম, তাই আমরা কয়টা পেয়েছি? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন যদি আমি আরো বেশি নিই তাহলে আরো পাবো। এটা হচ্ছে মূলদ সংখ্যার ডেনসিটি থিওরাম। আরেকটা হচ্ছে দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে একটা অমূলদ সংখ্যা বিদ্যমান। কি বিদ্যমান? অমূলদ সংখ্যা বিদ্যমান, ফলশ্রুতিতে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। আমি এটাকে একটু ডিটেলস বোঝাই। মনে করেন, আমি এখানে একটু অঙ্কন করি। আচ্ছা, আপনাদের কি এরকম বোঝালে আপনাদেরকে বিরক্ত লাগতেছে? একটু বলেন তো। এরকম আমি যদি আপনাদেরকে ডিটেলস গুলো বোঝাই তাহলে আপনাদেরকে খুব বেশি বিরক্ত লাগতেছে? একটু বলেন কাইন্ডলি প্লিজ। আপনাদের কি বিরক্ত লাগতেছে এই বিষয়টাতে? একটু প্লিজ দ্রুত রেসপন্স করবেন, ঠিক আছে? আপনার রেসপন্স না করলে কথা বলতে ভালো লাগে না। আরো 25টা স্লাইড বাকি আছে, 25টা স্লাইড করানো সম্ভব না। 25টা স্লাইড করতে হলে আমার আরো 40-45 মিনিট ক্লাস নিতে হবে। এই 4-5 জনই আপনারা কথা বলতেছেন, বাকিদের আর খবর নাই। খুবই হতাশাজনক। আচ্ছা, আমরা মনে করেন এখানে মনে করেন 1 2 3 4 5। আমি একটু ডিটেইলস বোঝানোর চেষ্টা করতেছি যাতে একটু চেঞ্জ হয়ে আসলে আপনারা আনসার করতে পারেন, ঠিক আছে? সো আমরা দুইটা বাস্তব সংখ্যা নেই। সো মনে করেন আমরা একটা বাস্তব সংখ্যা নিলাম 1, একটা বাস্তব সংখ্যা নিলাম 3। একটু ভালো করে বুঝি আমরা। দুইটা বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। তাহলে দেখেন, এই দুইটা বাস্তব সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে 2। এই 2টা অবশ্যই মূলদ সংখ্যা, কারণ 2 কে আমরা 2/1 আকারে লিখতে পারি, দ্যাট মিন্স p/q আকারে লিখতে পারি। অর্থাৎ কোন সংখ্যাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি তখন সেটা হচ্ছে মূলদ সংখ্যা। পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে সবগুলোই মূলদ সংখ্যা, কারণ সব সংখ্যার নিচে আমরা 1 লিখতে পারি। তার মানে 1 এবং 3 এর মধ্যে একটা মূলদ সংখ্যা আমরা 2 পাচ্ছি, ঠিক আছে? বা 2/1 পাচ্ছি। এখন দেখেন, এই 1 এবং 2 এর মধ্যে আমরা আরেকটা সংখ্যা নিলাম, মনে করুন 1/2।
মনে করেন 1/2। তার মানে প্রথমত আমরা এই দুইটার মধ্যে একটা মূলদ সংখ্যা পেয়েছিলাম, এখন আমরা এই দুইটার মধ্যে একটা মূলদ সংখ্যা পেয়েছি, আবার এই দুইটার মধ্যে আমরা একটা মূলদ সংখ্যা পাই মনে করেন 1.5, অর্থাৎ 3/2। আরো অনেক আপনি লিখতে পারেন। এখন দেখেন, এখন আপনি এই যে 1 এবং হাফ, এখানে 1 আর এখানে আছে কি হাফ, তার মানে 1 এবং হাফের মধ্যে আপনি আরো একটা মূলদ সংখ্যা পাবেন, তারপর যেটা পাবেন তার মধ্যে আপনি আরো একটা মূলদ সংখ্যা পাবেন। অ্যাকচুয়ালি একটা না, এর মধ্যে অনেক 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 মূলদ সংখ্যা আছে। যেমন আমি আপনাকে দেখাই, মনে করেন 1 এবং 3, 1 এবং 3 এর মধ্যে এখানে 2 আছে, এখানে 2.5 আছে। 2.5 কে আপনি দশমিক আকারে লিখতে পারবেন, ভগ্নাংশ আকারে লিখতে পারবেন। মানে হচ্ছে এর মধ্যে কোটি 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 অসংখ্য মূলদ সংখ্যা আছে। এইটাকে বলা হয় মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। অর্থাৎ দুইটা মূলদ সংখ্যার মধ্যে যদি অসংখ্য মূলদ সংখ্যা থাকে তখন সেটাকে বলা হয় মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। আর দুইটা মূলদ সংখ্যার মধ্যে যদি অসংখ্য অমূলদ সংখ্যা থাকে তখন সেটাকে বলা হয় অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য, অর্থাৎ ডেনসিটি থিওরাম। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? দেখেন, মনে করেন 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5। এখন আমরা 2 এবং 4 এর মধ্যে একটা অমূলদ সংখ্যা নিলাম, মনে করেন 3.25678 এরকম। অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাগুলার কখনো মানে যে সংখ্যাগুলার দশমিকের উপরে অসংখ্য মান থাকে সেই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, আর যেগুলার দশমিকের উপরে নির্দিষ্ট মান থাকে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। পৃথিবীর যত পৌনঃপুনিক সংখ্যা আছে সব হচ্ছে মূলদ সংখ্যা, কারণ পৌনঃপুনিক সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। আবার এর মধ্যে দেখেন, এর মধ্যে মনে করেন 2 পয়েন্ট সামথিং, মনে করেন 2.52, মানে এরকম এরকম অসংখ্য মানযুক্ত আরো একটা সংখ্যা আছে। তো এগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। তার মানে দুইটা বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান থাকে, এটাকে অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য বলা হয়। সো এখানে যদি বাস্তব সংখ্যা বলেছে, দেখেন বাস্তব সংখ্যা বলেছে, সো এটাকে ঘনত্ব উপপাদ্য বলে। এখন যদি তারা মেনশন করে দেয় যে মূলদ সংখ্যা বিদ্যমান, যে কি বলেছে যে অসংখ্য বাস্তব, এখানে বাস্তব না বলে যদি বলতো মূলদ, তখন এটাকে আমরা বলতাম মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। আর যদি অমূলদ বলতো তাহলে সেটা অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। আচ্ছা, বলেন এটা আপনারা দেখি কতটুকু পারেন। অ্যাবসলিউট ভ্যালুর মান যদি এক্স একটা বাস্তব সংখ্যা হয়, যদি কি হয় এক্স ইজ এ রিয়েল নাম্বার হয়, তাহলে এখানে চারটার মধ্যে কোন প্রপার্টিজটা সত্য হবে একটু বলেন কাইন্ডলি, বলেন। বলেন, আর এক দুইটা করে শেষ করে দিব, আর এনার্জি পাচ্ছি না। সি। আচ্ছা, সবাই একটু রেসপন্স করেন, এটার আনসার কি হবে বলেন দেখি আপনারা পারেন কিনা। আচ্ছা, পরম মান কি জানেন? পরম মান জিনিসটা কি জানেন? প্র্যাকটিক্যালি পরম মান জিনিসটা কি জানেন? পরম মান হচ্ছে মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব। দেখেন পরম মান কি, আমি যদি আপনাকে সহজ ভাবে বলি, মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব। ফর এক্সাম্পল, আমি একটা যদি চতুর্ভাগ অঙ্কন করি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা মনে করেন পি বিন্দু। তাহলে এই মূল বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটি হচ্ছে পরম মান, সেটাই কি পরম মান। এখন পরম মানের মান সবসময় পজিটিভ কেন হয়, এই প্রশ্নটা কিন্তু অনেক সময় ভাইভাতে ধরা হয়, অনেক সময় ভাইভাতে ধরা হয়। এই বি হবে না তো সি হবে, ঠিক আছে। দেখেন পরম মানের প্রশ্নটা এরকম ধরা হয় যে পরম মানের মান সর্বদা ধনাত্মক কেন, কারণ পরম মান দ্বারা আসলে মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব প্রকাশ করে। কি প্রকাশ করে? দূরত্ব প্রকাশ করে। দূরত্ব কি কখনো ঋণাত্মক হয় না, দূরত্ব অলওয়েজ 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 ধনাত্মক। দূরত্ব অলওয়েজ ধনাত্মক। সবাই ডি বলতেছেন, এটা আনসার সি তো, ডি কেন হবে? যদি এক্স এর মান 0 থেকে ছোট হয় তাহলে মডুলাস অফ এক্স এর মান মাইনাস এক্স হয়। আরে ভাই বলে গেলেন সব, তিনটা শর্ত। এইটা হচ্ছে পরম মানের শর্ত, এগুলো মনে রাখবেন, এগুলো ভুলে গেলে চলবে? এই যে দেখছেন সহজ একটা প্রশ্ন পরীক্ষাতে আসলে ভুল করে আসতেন, কিন্তু এইটা হচ্ছে শর্ত, ঠিক আছে। আপনারা কি ক্লিয়ার? এই এই প্রশ্নটা কি ক্লিয়ার? অ্যাবসলিউট ভ্যালুর মান যদি এরকম হয় তাহলে ক্লিয়ার?
এটা ক্লিয়ার কিনা বলেন। মডেলিং বায়োলজি নিয়ে ডিসকাস, এখানে মডেলিং কোথা থেকে পাইলেন ভাই? ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ, এখনটা দেখছেন এই সহজ প্রশ্নটা পরীক্ষাতে আসলে আপনার ম্যাক্সিমামে এই অপশনটা দাগাইয়া আসতেন। এটা ডেফিনেটলি ভুল, ডেফিনেটলি ভুল ভাই, ডেফিনেটলি ভুল। আপনার শর্তের উপরে ডিপেন্ড করবে যে কখন কি বসবে। এইটা কখন বসবে, এইটা তখন বসবে যখন কন্ডিশন দেওয়া থাকবে। দেখেন মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স কখনোই সব সত্য হয় না, কখনোই সত্য হয় না। এই তিনটা কন্ডিশনের উপর ভিত্তি করে এক্স এর ভ্যালু আমরা পাবো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর এনার্জি নাই রে ভাই। দেখেন এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা, যেখানে এ লেস দেন বি, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু এটা কোথায় অবস্থিত? একেবারে এ এবং বি এর ঠিক মাঝখানে। কিভাবে? দেখেন মনে করেন এ সমান 2 আর বি সমান মনে করেন 4, তাহলে এই অংশটা মান আমরা বের করি 2 প্লাস 4 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 3। তাহলে এটাকে যদি আমি সংখ্যা রেখা অঙ্কন করি, সো এটা মনে করেন 2 3 4, তাহলে দেখেন এই 3টা কিন্তু এই 2 এবং 4 এর ঠিক মধ্যে অবস্থিত। এটা কিন্তু ঠিক মধ্যে অবস্থিত, ঠিক মধ্যে অবস্থিত। ঠিক আছে, তার মানে এটার আনসার হবে সি। এগুলো একেবারে সিম্পল বিষয়। তারপরে আসেন এইটা বলেন, এইটা দিয়ে শেষ করে দিব। এটা প্রথম স্লাইডে ছিল। বলেন, আর বোঝানোর মতো এনার্জি নাই আজকে, আরো প্রায় 15-20টার মতো স্লাইড বাকি আছে। আপনারা স্টুডেন্টও কমে গেছেন, আপনাদেরও ধৈর্য নাই। সো আমি এর কথা বলে কি করব বলেন? এইটা বলে শেষ করে দিব। বলেন এখানে কোনটা সঠিক হবে, এইটার মধ্যে কোনটার উত্তর সঠিক হবে বলেন আপনারা বলেন। সবাই কাইন্ডলি একটু রেসপন্স করেন। এটা তো পারা উচিত। এতগুলো বোঝানোর পরে যদি এটা না পারেন তাহলে আজকে টোটাল ক্লাসটাই হচ্ছে ওয়াস্ট অফ টাইম, সময় নষ্ট, যদি আপনারা এই প্রশ্ন উত্তর না পারেন। সেম প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন আপনারা সামনে আমি আপনাদেরকে সলভ করিয়েছি। অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনাদের পারা উচিত, অবশ্যই উচিত। এখনো 40 জন লাইভে যুক্ত আছেন, 40 জনের অ্যাটলিস্ট একটা আনসার দেন। আপনাদের লাইভ ক্লাস নেওয়ার আসলে আমি উৎসাহ হারিয়ে ফেলেছি। সো আপনারা লাইভ ক্লাস নেবো কিনা আমি জানি না আসলে, কারণ কথা বলেন না। লং টাইমের ক্লাস নিলে আপনারা শেষ পর্যন্ত ক্লাসে থাকেন না, তাহলে আসলে আমি তো এখানে সময় ইনভেস্ট করার কোনো দরকার নাই, কারণ এখান থেকে তো আমার কোনো প্রফিট নাই, আছে নাই। ইসরাত জাহান বি কেন হবে? বি কেন হবে? কেন হবে? ত্রৈরাসিক স্বীকার্য, এখানে আপনাকে স্বীকার্য বুঝতে হবে তো। ত্রৈরাসিক স্বীকার্য, আপনি শুধু এগুলো দেখলে হবে না, অপশন দেখলে হবে না। যদি বলতো কোন বিবৃতিটি সঠিক, সেক্ষেত্রে আমরা অপশন দেখতাম, কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে ত্রৈরাসিক স্বীকার্যের কথা বলা হয়েছে। এটা আনসার হবে, ওই তো আপনারা পেস লাগাই দিলেন। এখানে ত্রৈরাসিক স্বীকার্যের কথা মেনশন করা হয়েছে, তো ত্রৈরাসিক স্বীকার্য বললে আপনার আনসার হবে কোনটা? ত্রৈরাসিক স্বীকার্যের অংশ বলেন তো কোনটা হবে? সি ডি ই এফ। আর কিছু বাকি আছে আপনাদের? আর কিছু কি বাকি আছে? ডি কেন হবে? এটা তো ট্রানজিটিভ, এটা তো ট্রানজিটিভ ল, এটা হচ্ছে আমাদের ত্রৈরাসিক। এটা হচ্ছে ত্রৈরাসিক, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি ছিল? এটা তো হচ্ছে আমাদের গুণের আবদ্ধতা বিধি। কি ছিল এটা? এটা হচ্ছে গুণের আবদ্ধতা বিধি। আর প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল যুগের আবদ্ধতা বিধি। আপনারা ক্লাস করানোর পরে যদি এগুলো ভুলে যান তাহলে ক্লাস করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই তো।
কোনো লাভ আছে? লাভ নাই। এইগুলো আমি লিখে দিছি কোনটা কি। প্রথমটা হচ্ছে যুগের আবদ্ধতা বিধি, ঠিক আছে, ক্লজাল ল। তারপর হচ্ছে 2 নম্বরটা হচ্ছে গুণের আবদ্ধতা বিধি, লাস্টেরটা হচ্ছে ট্রানজিটিভ ল, ঠিক আছে। বাকি রইল সি, এইটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। অর্থাৎ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এটা হয়তো বা 0 হবে অথবা এটা পি এর অংশ হবে। এখন বলেন আপনাদের কার কি প্রশ্ন আছে? আর করানো পসিবল না ভাই, কত মাত্র 30 নম্বরে আসে, দেখেন আরো 20টা স্লাইড বাকি আছে। 20টা স্লাইড করানোর মতো আর ধৈর্য নাই এখন। 20টা স্লাইড করাতে হলে আরো অনেক সময় লাগবে। বলেন আপনাদের কি কি প্রশ্ন আছে, বলেন আপনাদের প্রশ্নগুলো শুনি, শুনে শেষ করে দেব। আপনাদের কি কি প্রশ্ন আছে বলেন। যারা এখনো লাইভটা শেয়ার করেননি কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন, কিছুটা হলেও তো লাভ হবে নাকি। আপনাদের কি কি প্রশ্ন আছে প্রশ্ন করেন। ধন্যবাদ মামুন ভাই। আসলে স্টুডেন্ট থাকলে ক্লাস করাতে ভালো লাগে, নিজের শত ব্যস্ততার মধ্যে যে দেখেন আজকের এই ক্লাসটা আমি বানাইছি, আমি আজকে রাত্রে অলমোস্ট 9টার পরে বাসায় আসছি, এসে সবকিছু বাদ দিয়ে আপনাদের এই সবগুলো রেডি করে আমি ক্লাসে আসছি। এই ক্লাস না নিলেও কিন্তু আমার কিছু আসতে যেত না, কারণ আমার এই ক্লাস নিয়ে আমার কোনো লাভ নাই, ঠিক আছে। শুধু আপনাদের কথা চিন্তা করে হচ্ছে আমি ক্লাসটা নিছি, কিন্তু দেখেন আপনারাই নাই। প্রথমে অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত এসে দেখা গেছে মাত্র এই 20 জন 25 জন 30 জন স্টুডেন্ট। খুবই হতাশাজনক আসলে। আবার ক্লাস নিয়ে কি করব, আপনারা তো ক্লাসে থাকেন না। আপনারা ক্লাসে থাকলে তো চেষ্টা করা যেত অ্যাটলিস্ট কিছু ক্লাস নেওয়ার জন্য, কিন্তু আপনারা যদি না থাকেন ভাই তাহলে অযথা তো আমার এখানে শ্রম দেওয়ার কোনো দরকার নাই, তাই না। ম্যাথের বই আপাতত কেনার কোনো দরকার নাই। 15-20 দিন পরে বই কিনার অনেক ভালো কোয়ালিটির অনেক বই বাজারে আসবে, তখন বই কেনাটাকে আমি ভালো বলে মনে করি। এই মুহূর্তে বই কেনার কোনো দরকার নাই। আর কারো কি কোনো প্রশ্ন আছে থাকলে করেন। 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে ভাই। ফোর্থ ইয়ারের এরা এক্সাম নিয়ে বিজি সেটা বুঝলাম, কিন্তু ফোর্থ ইয়ারের এরা ছাড়া কি স্টুডেন্ট নাই? পোলাপান্তে কোর্সে ভর্তি হওয়ার জন্য এ পর্যন্ত 400-500 স্টুডেন্ট আমাকে মেসেজ দিচ্ছে কোর্সে ভর্তি হওয়ার জন্য। আমার যদি আপনাদের কোর্স করানোর ইচ্ছা থাকতো তাহলে, বা আমার যদি সময় থাকতো, আমি অবশ্যই আপনাদের কোর্স করাতাম, কিন্তু সময় না থাকার কারণে কোর্স করানো সম্ভব না। কারণ এই যে দেখেন একটা ক্লাস কিন্তু আমি শেষ করতে পারি নাই, একটা সিঙ্গেল টপিকের ক্লাস আমি শেষ করতে পারি নাই 1.5 ঘন্টায়। তো আরো মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে একটা টপিক শেষ করতে। কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে দেখলাম 15টা 20টা ক্লাস নিয়ে ওরা সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দিবে। একমাত্র উপরওয়ালা জানেন যে কিভাবে সেটা সম্ভব, আমি জানি না আসলে। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনাদের থাকলে বলেন, না হলে আমি যাই, ক্ষুধা লাগছে, খেতে হবে। আজ হয়তো লাইভ ক্লাস নিতে লেট হয়েছে, অনেকে হয়তো জানে না। কেন জানবে না ভাই, এত প্রমোশন করা হয়েছে, আজকে রাত্রে ক্লাস নেওয়া হবে, না জানার তো কিছু নাই। কিছু হইলেও পড়া হচ্ছে, হ্যাঁ অবশ্যই। এই যে আপনারা যারা এখন কমেন্ট করতেছেন 7-8 জন, এই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই 7-8 জনই কথা বলছেন, বাকিরা সবাই নীরব দর্শক। আচ্ছা যাই হোক, কোর্স করানোর পসিবিলিটি নাই ভাই, আমি সময় নাই ভাই আমার। আমার সামনে হচ্ছে আমার বেশ কয়েকটা পরীক্ষা আছে, যার কারণে আসলে আমি এই মুহূর্তে এগুলোতে সময় দিতে চাচ্ছি না। কারণ চাইলেই এগুলো নিয়ে কোর্স করানো যায়, চাইলেই কোর্স করানো যায়, কারণ এই সবগুলোরই মোটামুটি ফাইলগুলো আমার কাছে তৈরি করা আছে, বেসিক বিষয়গুলোর ফাইল। শুধু এমসিকিউ গুলো রেডি করে ক্লাস নিলে কিন্তু আমার হয়ে যায়। কিন্তু এই যে আপনাদের, যাই হোক, সবাই এই মুহূর্তে আপনারা জেনারেল পার্টে ফোকাস দিবেন। আর আপাতত কোনো বই কেনার দরকার নাই, কিছুদিন পরে মার্কেটে অনেক ভালো ভালো বই আসবে, তখন বইগুলো কিনবেন। আর যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, পেজে মেসেজ দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। বেস্ট অফ লাক সবাইকে।